করবেন, কারণ আমি তো এখানে নেটওয়ার্ক ইস্যু ক্রিয়েট হতে পারে। সো যেটা বলতেছিলাম যে আগামীকাল যাদের সাথে K2 এর সাথে আমার ক্লাস আছে, সো K2 এর যেহেতু ফার্স্ট ক্লাস, সো সবার আগে তাদেরকে প্রায়োরিটি দিব। 8:30 থেকে 10টা পর্যন্ত আমি K2 এর স্লটে ক্লাস নিব, এবং 10টা থেকে 11:30 পর্যন্ত আমি K1 দের ক্লাস নিব। K1 এর সিআর, আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন বিষয়টা? স্যার কালকে তো আমাদের ইউডিসি ল্যাব আছে। হ্যাঁ, স্যার ইউডিসি ল্যাব আছে আমাদের, স্যার কেউ ইবিসি ল্যাব আনে। তো শিডিউল টাইমে নাই বাবা। 1:30 থেকে 11:30 তো আপনাদের সাথে আমার শিডিউল ক্লাস। আমার কথা বুঝেন নাই? স্যার কেউ আনের সাথে ইউডিসি ল্যাব আছে। হ্যালো, কেউ আনের সাথে ইউডিসি ল্যাব আছে স্যার কালকে। ওই টাইমটাতে ইবিসি ল্যাব আছে K1 এর সাথে? জি স্যার। কোন টাইমটাতে আছে আপনাদের? 8:30 থেকে 11:30। 1:30 থেকে 11:30? জি স্যার। আমি যতদূর জানি যে একই টাইমে হচ্ছে আলাদাভাবে শিডিউল করা হয় না। K1 এর সিআর কে আছেন এখানে? জি স্যার আমি আছি স্যার। আপনি K1 এর সিআর? একজন বলল আমি সিআর, আপনি বলতেছেন আমি সিআর। স্যার 3 জন আছে স্যার। 3জন সিআর? জি স্যার। যে রুবায়েত, রাহাত, রাত্রি, আপনাদেরকে কি কি আপনাদের হচ্ছে আছে, ক্লাস আছে আগামীকাল K1 এর সাথে 1:30টার সময়? আমি কিন্তু রুটিন চেক করব বাবা, মিথ্যা কথা বলে লাভ নাই। জি স্যার এক আছে স্যার। মিনিট আমি একটু দেখে নিই। আমি যতদূর জানি ক্লাস থাকে না, বোঝা গেছে? সো যদি ক্লাস থাকে তো আপনাদের আপনাদের হেল্পের জন্য আমি বলছিলাম, বিকজ 3 উইকস আপনাদের সাথে ক্লাস হয় না, কোনো ইভ্যালুয়েশন নেওয়া হয় না। যতগুলো ইভ্যালুয়েশন নেওয়া হয়েছে সেগুলোর অবস্থাও খুব যে ভালো তাও না, বোঝা গেছে? তো ইভ্যালুয়েশন যদি স্যার নিতে, কালকে আমাদের 8:30 থেকে 11:30 পর্যন্ত ইডিসি ল্যাব আছে। ইবিসি ল্যাব আছে তাই তো? হ্যাঁ স্যার, ইডিসি। ইজিসি ল্যাব আছে। জি তো স্যার। K2 এর সাথে ক্লাস আছে হচ্ছে আপনার কাদের? আপনাদের কোন স্যার ক্লাস নেই ল্যাবে? হ্যালো? মানে স্যার ইডিসি কে নাই আমাদের? হ্যাঁ, হ্যাঁ। শিহাব স্যার। শিহাব স্যার, ওকে। শিহাব স্যারের নাম্বারটা কি আমাকে একটু শেয়ার করা যাবে? আমাকে একটু কাইন্ডলি হচ্ছে আপনি পার্সোনালি আমাকে একটু স্যারের প্রোফাইল নেমটা লিখে আমাকে একটু শেয়ার করবেন, ঠিক আছে? আমি স্যারের সাথে জি কথা স্যার। বলে দেখব। যদি তারা রাজি হয় আমি আপনাকে ইনফর্ম করব। তো আপাতত এইটুক জানেন, যেহেতু K2 এর সাথে আমার ক্যাজুয়াল ল্যাব আছে, মানে শিডিউল ল্যাব আছে। তো আমার ইচ্ছা ছিল যে 1:30 থেকে 10টা পর্যন্ত হচ্ছে আমি K2 এর একটা ল্যাব নিব। আর 10টা থেকে হচ্ছে আমি K1 এর হচ্ছে 11:30 পর্যন্ত একটা ল্যাব নিব মিন্স আপনাদের ইভ্যালুয়েশন নিব, বোঝা গেছে? সো এইটা হচ্ছে আমার ইচ্ছা ছিল। এখন আপনারা যদি ইভ্যালুয়েশনে অ্যাটেন্ড করতে পারতেন তাহলে আপনাদের জন্যই হেল্পফুল হতো। আর না হলে তো আমার আর করার কিছু নাই এখানে, বোঝা যাচ্ছে? সো আমাদের যেহেতু একটা লং ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, 3 উইকস আমাদের কোনো ল্যাব ক্লাসই হয় না। সো এইটা আপনাদের জন্য হেল্পফুল হবে ইনশাল্লাহ, পরবর্তীতে আশা করা যাচ্ছে আর কি। তো যাই হোক, ওইটা আমাদের এখন পরের মোটিভ থাকতেছে। তো K2 এর যারা আছেন, আমার কথা কি শোনা যাচ্ছে এখানে? K2 সেকশন? জি স্যার। ওকে। সো আপনারা কিন্তু শার্প 8:30 PM-টা মিট করবেন, বিকজ আমি কিন্তু স্টার্টিং শুরু থেকে আমি হচ্ছে আপনাদের ল্যাব ইভ্যালুয়েশন নেব, এবং ল্যাব ইভ্যালুয়েশনের টপিকটা আমি বলে দিচ্ছি, এনক্যাপসুলেশন অ্যান্ড ইনহেরিটেন্স। আমার ইচ্ছা আছে দুইটা প্রবলেমের উপরে দুইটা আলাদা আলাদা ল্যাব ইভ্যালুয়েশন নিব আর কি, দুইটা ইভ্যালুয়েশন নিব। বিকজ আজকে আমি একটা শিডিউল অ্যানাউন্স করে দিব, এই শিডিউল অনুযায়ী যদি আমি আগাই সেক্ষেত্রে আপনাদের ল্যাব ইভ্যালুয়েশন নেওয়ার চান্স আমার কমে যাচ্ছে, বুঝতে পারতেছেন? সো আমি চাইছিলাম যে নেক্সট কালকে ল্যাব ইভ্যালুয়েশন নিয়ে ল্যাব ইভ্যালুয়েশনের জিনিসটা ক্লোজ করে দিয়ে আমি আপনাদের প্রজেক্টের দিকে ফোকাস হবো আর কি। তো ওই প্রজেক্ট নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে আজকে সেশনটা ডাকা, দুইটা সেকশনকে একসাথে নিয়ে এসে বসা এখানে, যে আপনাদের অল প্রসিডিওরগুলো আমি বুঝাই দিব। তো আমি আশা করি হচ্ছে আমার স্ক্রিনটা আমি শেয়ার করতেছি, তো সবাই আমাকে রেসপন্স করবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে আপনাদের সাথে? জি স্যার। ওকে। সো আমার ভয়েস যদি কখনো বুঝতে অসুবিধা হয় আমাকে সাথে সাথে রেসপন্স করবেন। যদি দেখেন রেসপন্স করার পরেও স্যারের সাথে কথা বলা যাচ্ছে না, সিআরকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো আমাকে সরাসরি ফোনে একটা কল দিবেন। এমনও হতে পারে নেটওয়ার্ক কানেকশন ছেড়েও দিতে পারে। ওকে। সো আমরা কি বিএলসি দেখতে ওকে পারতেছি স্যার। সবাই? আমার বিএলসির কি পেজটা কি জি স্যার, আপনাদের সামনে দেখা ওপেন যাচ্ছে। হয়েছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে। সো আমি একটু বিষয় বলি যে
আজকে আমাদের হচ্ছে মোস্ট প্রবাবলি অনেক মার্কের একটা মানে ডিসকাশন হবে। সো সে একটা বিষয় হচ্ছে দেখেন আপনাদের ল্যাব ইভ্যালুয়েশনের অবস্থা কিন্তু মানে আহামরি অত ভালো না, আপনারা নিজেরাও জানেন। আমি কি ডাটাটা ওপেন করে দেখাতে চাচ্ছি না যাতে আপনারা নিজেরা অনেক হোপলেস হয়ে পড়বেন। সো বিষয়টা হচ্ছে যে আপনাদের এই ইভ্যালুয়েশনের মার্কিংয়ের উপরে যদি আমি 25 মার্কের ইভ্যালুয়েশন মার্কিং সিলেক্ট করি তাহলে মেজরিটি স্টুডেন্ট কি 0 পাবে 25-এ। আমি কি কথা ভুল বলতেছি? হ্যালো? না স্যার। ভুল বলতেছি না, আপনারা জি নিজেরা স্যার। জানেন কারা কারা পারছেন কারা কারা পারেন নাই। সো যেহেতু আমি এখানে ভুল কথা কোনো বলতেছি না, সো এই কারণে আমি চিন্তা করছি যে এই 25 মার্কের যে ইভ্যালুয়েশন আছে এইটার ভিতর থেকে হচ্ছে আমি 10 মার্কের মার্ক আলাদা করে আমি ভাইবার জন্য রাখবো। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা আপনাকে, যেটাকে আমরা হচ্ছে ল্যাব ভাইবা বলতেছি আর কি। জি স্যার। ওকে। জি স্যার। আর 15 মার্ক হচ্ছে আপনার এই আপনি যে ইভ্যালুয়েশনটা পার্টিসিপেন্ট করতেছেন এইখান থেকে কাউন্ট হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার। জি জি স্যার। হ্যাঁ। এখন আপনাদের একটা ল্যাব ইভ্যালুয়েশন মনে হয় নেওয়া হয়েছে, আর আর দুইটা ল্যাব ইভ্যালুয়েশন নিলে 3টা ল্যাব ইভ্যালুয়েশনে 15 মার্ক কাউন্ট করতাম। আর হচ্ছে আপনাদের হচ্ছে যেই ল্যাব ভাইবা আছে ল্যাব ভাইবাতে হচ্ছে আমি হলো 10 মার্ক রেখে আমি মোটামুটি আমি চাচ্ছি না যে কাউকেই 25-এ 0 দিতে, আমি চাচ্ছি যে আপনারা মার্কটা নেন, অন্তত 1 মার্ক হলেও আপনার জন্য ল্যাব ইভ্যালুয়েশন থেকে পান। এখন 1 মার্ক দেওয়ার আমার ইচ্ছা নাই, যদি আমাকে আপনাকে মার্ক যদি আমার দেওয়ার ইচ্ছা নাই থাকতো আমি ল্যাব ভাইবার বিষয়টা আনতামই না এখানে। কারণ ল্যাব ভাইবার বিষয়টা আমি আগে কখনো আপনাদেরকে বলি নাই, ল্যাব ইভ্যালুয়েশনের উপরে আমি ফোকাস করছিলাম 25 মার্কের বিষয়টা। সো যেহেতু এখন আমাকে হচ্ছে আপনাদের পারফরমেন্স উপরে অ্যানালাইসিস করে আমি দেখতে পারতেছি যে আপনাদের ল্যাব ইভ্যালুয়েশনে আসানোরও ফলাফল আসতেছে না। সো দ্যাটস ওয়াই আমি সিলেক্ট করছি যে আপনাদের এই ল্যাব ইভ্যালুয়েশনের যে 25 মার্ক ছিল ল্যাব পারফরমেন্স হিসেবে কাউন্ট করা হয়, এই 25-এর 15 হবে আপনাদের যে ইভ্যালুয়েশনগুলো আমি আপনাদের নিচ্ছি ল্যাবে সেখান থেকে, আর 10 মার্ক হবে হচ্ছে আপনাদের ফিজিক্যাল ভাইবার থেকে। ওকে। সো দ্যাট মিন্স হচ্ছে দেখেন আপনার এখনও পর্যন্ত ল্যাবে আপনি যত অ্যাক্টিভিটি করছেন এটা অনলি 15 মার্কসের একটা অ্যাক্টিভিটি ছিল, মাত্র 15 মার্কের অ্যাক্টিভিটি ছিল। আর আজকে আমি আপনাকে বাকি 85 মার্কের ডিস্ট্রিবিউশনটা আমি আপনাকে মোটামুটি A to Z বুঝাই দিব। তো খুবই ইম্পর্ট্যান্ট, যারা ল্যাব ইভ্যালুয়েশনে ভালো পারফরমেন্স করতে পারেন নাই ডোন্ট বি আপসেট। আপনি এখন থেকে যদি আপনি আবার খুব ভালো মতো করে শুরু করেন এখনও আপনার হাতে 85 মার্ক আছে। আমি কি বুঝাইতে পারছি জি স্যার। বিষয়টা? 85 মার্কের মধ্যে 10 মার্ক হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্সের মার্ক। এখন অ্যাটেন্ডেন্স অল ডিপেন্ডস অন ইউ, আপনি যদি থাকেন তাহলে ভালো মার্ক পাবেন, না হলে পাবেন না, সিম্পল বিষয়। এখানে আমিও ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্সের মার্ক অ্যাড করার কোনো চান্স আমার নাই। সো বাকি থাকতেছে আমার আর কত মার্ক, 85 থেকে যদি 10 মার্ক অ্যাটেন্ডেন্সে চলে যায় তার কত মার্ক বাকি থাকে? এনিবডি রেসপন্স? 75। 75, গুড। এখন 75-এর মধ্যে ডিস্ট্রিবিউশনটা কেমন হবে এই বিষয়টা নিয়ে আজকে মূলত আপনাদের সাথে আমি কথা বলতে আসছি। সো সেই ডিস্ট্রিবিউশনটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে আপনার বিএলসিতে জয়েন করতে হবে। যারা বিএলসিতে জয়েন করছেন তারা বিএলসি সম্পর্কে অনেকের ধারণা আছে। ইভেন এখনও পর্যন্ত আমার দুইটা ব্যাচে দুইটা সেকশনে যেহেতু আমি ক্লাস নিই, 6জন স্টুডেন্ট কিন্তু এখনও পর্যন্ত তারা বিএলসিতে ইনরোল করছে, বাট এখানে কোনো কিছু তারা অ্যাক্টিভিটি সই করে নাই। তো একটা কোর্সে তো সবাই ভালো করবে না, কারা খারাপ করবে? এই 6জনের মধ্যেও খারাপ হওয়ার চান্স থাকতে পারে, আই এম নট শিওর। সো এখন আসেন হচ্ছে আপনি যখন আপনার বিএলসিতে যাবেন, সো প্রথমে আসেন হচ্ছে আপনার ফাইনাল প্রজেক্ট নিয়ে আমি একটু কথা বলবো। ফাইনাল প্রজেক্টের আগে ফাইনাল প্রজেক্ট প্রপোজাল থাকবে, ল্যাব রিপোর্ট থাকবে। এখন ল্যাব রিপোর্ট নিয়ে একটু কথা বলি আমি আগে আপনাদের সাথে। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো? জি স্যার। ওকে। আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা হবে, অনেক গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হবে। আপনি আপনারাই অলরেডি ক্যালকুলেট করে বলছেন যে এখনও 75 মার্কের হিসাব আমরা এখন কষবো কীভাবে এটা করা যায় আর কি। সো ল্যাব রিপোর্টের বিষয় যদি আমি আসি এখানে, সো হোয়াট ইজ ল্যাব রিপোর্ট? ল্যাব রিপোর্ট এখানে 25 মার্ক, ল্যাব রিপোর্টে কত মার্ক? 25 মার্ক। তাহলে 75 মার্ক থেকে 25 মার্ক যদি বাদ 25 মার্ক। থাকে থাকে আর কত? 50 মার্ক, তাই না? সো এখন আসেন এই 25 মার্ক আপনি কিভাবে পাবেন, এইটা কিভাবে পাওয়া যায়? এটা কিন্তু সবার জন্য একটা টার্নিং পয়েন্ট। গেটিং দ্য 25 মার্কস, এটা খুবই ইজি একটা প্রসিডিওর। এখানে কোনো প্লাগারিজম টেস্টের কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, কিন্তু আপনাকে কিছু প্রসিডিওর ফলো করতে হবে। আপনি যদি এই প্রসিডিওরগুলোকে ঠিকঠাক মতো ফলো করতে পারেন
তাহলে আপনি এই 25-এ 25 পাওয়ার মতো ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি রাখেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি মাঝে মাঝে একটু আপনাদেরকে কোশ্চেন করব যাতে আমি অনলাইনে আসি কিনা বোঝার জন্য আর কি। সো এই ল্যাব রিপোর্ট যে সেকশনটা আছে, আপনারা বিএসসি থেকে যে লাস্টের দিকে যদি যান, লাস্টের দিকে গেলে এই সেকশনটাতে যাবেন। এইখানে সুন্দর মতো হচ্ছে একটা ল্যাব রিপোর্টের একটা প্রবলেম লিস্ট শেয়ার করা আছে। জি স্যার। ওকে, আমি নিউ ট্যাব ওপেন করি। ওকে, সো এই প্রবলেমগুলো মোটামুটি আপনাদের যেহেতু এখনও পর্যন্ত আমি যতদূর জানি এখানে কোনো এরিয়া কি আপনাদেরকে এখনও পর্যন্ত থিওরিতে বলেন বা কোনো জায়গায় কাভার আপ করা হয় নাই এমন আমার মনে হয় না আছে আর কি, বুঝছেন? মোটামুটি সবগুলো বিষয় আপনাদের নলেজ আছে। নলেজ না থাকলেও ইনশাল্লাহ এই ডেডলাইন যে পর্যন্ত দেওয়া আছে এর ভিতরে আপনাদের ভিতরে ওই নলেজটা দিয়ে দেওয়া হবে আশা করা যাচ্ছে। আমার কথা কি ক্লিয়ার? তবে এইখানে কিছু ট্রিক্স আমি রাখছি, যারা আজকের সেশনটাতে পার্টিসিপেট করতেছেন তারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। এবং পরবর্তীতে যখন আমি ল্যাব রিপোর্টটা চেক করব তখন আপনি যে আমার শিডিউল ক্লাস করে ল্যাব রিপোর্টটা জমা দিচ্ছেন বা আজকের সেশনটা করে ল্যাব রিপোর্টটা জমা দিচ্ছেন, এটা খুব ইজিলি বোঝা যাবে এখান থেকে। সো সেই বিষয়গুলো কি একটু খেয়াল করি। আপনার ল্যাব রিপোর্টের ভিতরে এখানে বলা আছে যে ল্যাব রিপোর্ট সাবমিশনের ক্ষেত্রে কিছু গাইডলাইন দেওয়া আছে এবং এটা লাস্ট ডেট দেওয়া হচ্ছে 14 সেপ্টেম্বর। এখন 14 সেপ্টেম্বর মানে হচ্ছে কি স্যার, আমি কি 14 তারিখে সে ম্যানুয়ালি দিয়ে যাব? না, ম্যানুয়ালি আপনার থেকে আমি নিব না। বোঝা যাচ্ছে? আপনার এটার সাবমিশন ডেট হচ্ছে আমি যেদিনকে ল্যাব ভাইবা নিব সেদিনকে আপনি সরাসরি আপনার ল্যাব রিপোর্ট হাতে নিয়ে আমার সামনে উপস্থিত হবেন। ওকে, সাবমিশন ডেডলাইন 14 নভেম্বর হচ্ছে কোনটার জন্যে? আপনার এই গুগল ফর্ম সাবমিশনের জন্য। আপনার ল্যাব রিপোর্টের দুইটা কপি জেনারেট হবে, একটা হচ্ছে হার্ড কপি আর একটা হলো সফট কপি। আপনি যখন হার্ড কপি রেডি করবেন দ্যাট মিনস ওটার সফট কপি অবশ্যই ক্রিয়েট হয়েছে, আদারওয়াইজ হার্ড কপিটা তো আপনি প্রিন্ট করলেন কীভাবে, তাই না? সো এখানে আমার একটু ভুল আছে, এখানে 14 আগস্ট কথা লেখা আছে, এখানে 14 ডিসেম্বর হবে। আমি একটু জাস্ট কাইন্ডলি যদি আমাকে টাইম দেন আমি একটু ঠিক করে দিই। অনেক বড় ইনস্ট্রাকশন তো, এটা প্রপার হইতে তৈরি করতে গেলে অনেক প্রবলেম ক্রিয়েট হয় আর কি। ডিসেম্বর, আমি সকাল থেকে আপনাদের এইগুলা নিয়েই কাজ করতেছি আর কি। সো 14 ডিসেম্বর 2025-এর ভিতরে আপনাকে দিতে হবে। কিভাবে দিবেন, কখন দিবেন আমি সেটা বলতেছি। আপনার দেওয়ার টাইম হচ্ছে, দেখেন আমরা যদি এই যে এইখানে যাই, এখানে গেলে ওই যে লাস্টের ফাইনাল প্রজেক্টের যদি আমি এখানে ক্লিক করি, ফাইনাল প্রজেক্টের এখানে যদি আমি ক্লিক করি, আমার এখানে যে মার্ক ডিস্ট্রিবিউশনে দেওয়া আছে 40 মার্কের, এইটা নিয়ে পরে কথা বলতেছি। এই যে লাস্টে দেখবেন হচ্ছে এইখানে একটু এই জিনিসটা কি দেখা যাচ্ছে যারা স্ক্রিনে আছেন? জি স্যার। ওকে, সো আমি একটু আপনাদেরকে বলি, দেখেন আগামী নেক্সট 14 তারিখে হচ্ছে কি আপনাদের সাথে আমার খুব প্রবাবলি 14 তারিখের পরে আর তেমন ক্লাস থাকতেছে না, একটা ক্লাস থাকতেছে। এখন আগামীকাল যদি আপনারা যারা হচ্ছে ল্যাব ইসে আসতে পারতেছেন না আর কি, সেক্ষেত্রে আমি এই অপশনটা রাখতে পারি। যারা K1 আর K2-তে যারা আছেন আর কি, আমি একটু আপনাদের ক্যালেন্ডারটা দেখে বলি যে আগামীকাল হচ্ছে যদি আমি K2 এর ল্যাব ইভ্যালুয়েশন নিই তাহলে K1-কে আমি পাচ্ছি না, তাই না? K1-এর আপনাদের হচ্ছে সার্কিট ল্যাব আছে। আমি কি সঠিক কথা বলতেছি? জি স্যার। ওকে, সেক্ষেত্রে হচ্ছে নেক্সট যে 15 তারিখ, মানে কি নেক্সট 15 তারিখ কী বার? ডিসেম্বরের 15 তারিখ কী বার একটু বলেন তো? আজকে কী বার? হ্যালো, আমি কিন্তু জিজ্ঞেস করতেছি আপনাদেরকে একটু জাস্ট অ্যাক্টিভিটি রাখার জন্য। অনেকে দেখা গেল জয়েন্ট হয়ে হাওয়া হয়ে যায় এই জন্য আর কি। স্যার আজকে সোমবার। ডিসেম্বরের 15 তারিখে মন্ডে। 15 তারিখ মানডে, সোমবার পরে। হ্যাঁ, গুড। সো মানডেতে কিন্তু দেখেন, মানডেতে কিন্তু K2 এর K1 এর ল্যাব, তাই না? K1 এর শিডিউল ল্যাব। তো K1 এর ল্যাব ইভ্যালুয়েশনটা আমি নেক্সট 15 তারিখ নিব, আর K2 এর ল্যাব ইভ্যালুয়েশনটা হচ্ছে আমি কবে নিব? আগামীকাল ল্যাবে নিব। আমার কথা কি বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার। ওকে, সো K2 আপনাদের সাথে যেহেতু 15 তারিখ আমার শিডিউল ক্লাস আছে ডিসেম্বরের 15 তারিখ, সো আগামীকাল যেহেতু K1-এর স্টুডেন্টরা অ্যাটেন্ড করতে পারতেছেন না, তো আগামীকাল K2-ই তাদের শিডিউল ল্যাব ক্লাসে অ্যাটেন্ড করবেন এবং দুইটা ল্যাব ইভ্যালুয়েশন নেওয়া হবে সেম টপিকের উপরে। K1-দেরও ল্যাব ইভ্যালুয়েশন নেওয়া হবে। টপিক দুইটা আমি এখনই বলে দিচ্ছি, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন এবং ইনহেরিটেন্স।
এবং এনক্যাপসুলেশনের ক্ষেত্রে আমি অ্যারে লিস্টের ইমপ্লিমেন্টেশন রাখতে পারি, নাও রাখতে পারি, নট শিওর। আর ইনহেরিটেন্সের ক্ষেত্রে একদম পিওর ইনহেরিটেন্স থাকবে। বোঝা গেছে? সো স্যার এটা তো খুবই কালকে ইজি। দেওয়ার মানে একটু হার্ড হয়ে যায় আমাদের জন্য, K2 এর জন্য। কেন? স্যার আজকে ক্লাস নেই, কালকে যদি ইভালুয়েশন দিতে যাই কিভাবে দুইটা ইভালুয়েশন দিই? কালকে আপনি আপনার এনক্যাপসুলেশন এবং ইনহেরিটেন্স কি আপনাকে পড়ানো হয় নাই? জি স্যার হয়েছে, বাট আমাদের তো একটু সময় দিতে হবে। আপনারা 3 সপ্তাহ সমান সময় পান নাই? আপনারা এটার উপরে মিড স্যার ওইটা তো এক্সাম জানতাম দিছেন। না যে হচ্ছে কালকে আমাদের ইভালুয়েশনটা হবে, তো আমরা তো জানি ইভালুয়েশন না স্যার এভাবে। আপনি জানতেন না, আমি কি বলি নাই যে প্রতি ল্যাবে ইভালুয়েশন হবে? এই ইভালুয়েশনের জি জন্য কি স্যার ওটা হবে, আলাদাভাবে কোনো কিন্তু ডেট এই যে দেওয়া মেইন থাকে? ইভালুয়েশনটা তো কালকে হবে স্যার, এটা তো আমাদের একটু সময় দিতে মেন হবে জানানোর ইভালুয়েশন জন্য, বলে না তো, অন্তত এক এটা সপ্তাহ রেগুলার হলো। ইভালুয়েশনের মধ্যেই হবে। কেন আমি একদিনে 2টা ইভালুয়েশন নিব? আমি কি বলছি রিজনটা? কেন নিব বলেন তো? কারণ আপনাদের লাস্ট 3 উইকস ধরে কোনো ল্যাব ক্লাস হয় না। তা আপনাকে আপনার ইভালুয়েশনটা যদি আমি কালকে না নিই, আমি কিছুক্ষণ পরে রুটিন ডিসবাস করব, তার মধ্যে আপনি কখন দিবেন আমাকে বলে দিয়েন আলাদাভাবে। কথা বুঝছেন? হয়তো আপনার জন্য এটা হার্ড হবে, কিন্তু সবার জন্য হার্ড হবে না। আমার কথা কি বোঝা গেছে? সো এটা এমন কোনো আনকমন টপিকের উপর আপনার ইভ্যালুয়েশন নিচ্ছি না যেটা আপনি জানেন না। বোঝা গেছে? এটা আপনি জানেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। এবং আপনাদের ইভ্যালুয়েশনের কোশ্চেন আমি এমন টাইপের এমন ডিফিকাল্ট কোশ্চেন করব না যেটা আপনি পারবেন না, আপনার পারার ভিতরেই থাকবে। এবং আপনাদের ইভ্যালুয়েশনে কখনো আমি কোনো ডিফিকাল্ট কোনো কোশ্চেন করি না। এবং আমি যে টপিকগুলো বলে দিই, যে একটা ইভ্যালুয়েশন নিছি সেটার সাথে মিল পাইছেন, যে ওই টপিকের ভিতর থেকে কোশ্চেন আমি করি কি করি না। বোঝা গেল? সো অপশন চাবেন না আমার কাছে, কাইন্ডলি প্লিজ। ওকে? সো আপনি এনক্যাপসুলেশনের এবং ইনহেরিটেন্স 2টা টপিক পড়ে আপনি মিড টার্ম এক্সাম দিছেন। আপনার জন্য কেন ডিফিকাল্ট হবে? আমাকে ফার্স্ট অফ অল এই অ্যান্সারটা দেন। আর এইটার জন্য আপনি প্রিপারেশন নেওয়ার জন্য আজকের হোল ডে পড়ে আছে, আপনি সারা রাত পড়ে আছে, আপনার যদি বেসিকে ঘাটতি থাকে এটা আপনার ফল্ট, নট মাই ফল্ট। বোঝা যাচ্ছে? আপনি 3 উইকস সময় পাইছেন, 3 উইকস ধরে আপনাকে বললে আপনি পড়বেন? আপনি কি কিন্ডার গার্ডেনের স্টুডেন্ট যে আপনাকে বলা লাগবে পড়ার জন্য? আর ইভ্যালুয়েশন যে রেগুলার ল্যাব ক্লাসে যতগুলো ল্যাব ক্লাস হবে, প্রত্যেক ল্যাব ক্লাসে ইভ্যালুয়েশন থাকবে, এটা কি আমি আপনাদের ল্যাবের শুরুতেই বলে দিই নাই? বলে দিছি তো। এটার জন্য আলাদাভাবে ডেট অ্যানাউন্সের তো কিছু নাই। ল্যাব পারফরমেন্সের উপরেই ল্যাব ইভ্যালুয়েশন কাউন্ট হবে। আপনাদেরকে ফেভার দিচ্ছি দেখে ল্যাব ভাইবা নিচ্ছে। আমি যদি ল্যাব ভাইবা না নিতাম, এখানে ল্যাব ভাইবা নেওয়ার কোনো অফিসিয়াল কোনো নাই, ইনস্ট্রাকশনই নাই ল্যাব ভাইবা নিতে হবে। আমি শুধুমাত্র আপনাদের ফেভারে দেখে নিচ্ছি যে ল্যাব ইভ্যালুয়েশন আপনাদের পারফরমেন্স ভালো যাচ্ছে না, কালকেও যে সবার ভালো পারফরমেন্স যাবে এটাও আমি আশা করি না। সো সেক্ষেত্রে যেন আপনারা অন্তত ল্যাব ভাইবাটা অ্যাটেন্ড করে 10 মার্কের মধ্যে যদি 10-এ 10 পান, সেটাও আমার জন্যে কোনো বার্ডেন ক্রিয়েট হবে না, আপনার জন্য হেল্পফুল হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। সো আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি বাবা, বুঝছেন? আমি কারো ইগোতে হার্ট করে কোনো কথা বলি না, আমি ইললজিক্যাল কোনো কথা বলতে পছন্দ করি না, নিজে করতেও পছন্দ করি না। সো কথাগুলো হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং খুবই স্পেসিফাইড থাকতেছে, সব কিছু গোছানো আছে এখানে, আপনার কোনো কোশ্চিনেরই কোনো কিছু নাই। আপনি আমাকে এটা আস্ক করতে পারেন, স্যার এনক্যাপসুলেশন ইনহেরিটেন্সের থেকে কিভাবে কি আসবে? আমি আপনাকে সেটাও বলে দিচ্ছি যে এনক্যাপসুলেশনের সাথে অ্যারিলিস্টের রিলেশন থাকতেও পারে, নাও পারে। কারণ আমার কাছে কয়েকটা সিনারিও তৈরি করা আছে। আবার হচ্ছে আপনার ইনহেরিটেন্সের ক্ষেত্রে পিওর ইনহেরিটেন্স থাকবে, ইনহেরিটেন্সের একদম বেসিক ইনহেরিটেন্স যেগুলো আমরা করে থাকি ওগুলাই থাকবে। আপনি যদি ইনহেরিটেন্সের স্লাইডটা পড়েন ভালো মতো, তাও আপনার পারার কথা। আর আমি যেভাবে ল্যাব ইভ্যালুয়েশন নিই, আপনি আপনাদের অন্যান্য ব্যাচে শুনে দেখেন তো, তাদের ল্যাব ইভ্যালুয়েশন নেওয়ার ক্ষেত্রে ইন্টারনেট কানেকশন ওপেন রাখতে দেয় কি না, W3 স্কুলের জাভার ব্লক সাইট ইউজ করতে দেয় কি না, শুনে দেখেন তো দেয় কি না। বুঝছেন? আপনাদেরকে আমি ইন্টারনেট অ্যাক্সেস দিই, W3 স্কুলের ব্লক সাইট ইউজ করতে দিই, আপনাকে তেমন বলি না যে আপনি বাসার থেকে গড় করে আপনি কোড মুখস্থ করে আসেন, কারণ কোড মুখস্থ করার জিনিস না, আমি নিজেও বুঝি এইটা, তাই না? তো আপনাকে জাস্ট আপনার বেস নলেজটা ক্রিয়েট করে আসতে হবে। এখানে তো 10 পেজের বই না যে আপনাকে মুখস্থ করে এসে অ্যাটেন্ড করা লাগতেছে। আপনি ইনহেরিটেন্স বুঝলে তো ইনহেরিটেন্সের যে কোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন। সো যাই হোক, সমস্যা নেই। যেই বিষয়টা আমি বলতেছি যে আমার কথায় মাইন্ড করেন না, বুঝছেন? কারণ আমাদের কাছে সময় কম। এই সময় স্বল্পতার পিছনে আপনারও দোষ নাই, আমারও দোষ নাই। এটা বাই সিচুয়েশন তৈরি হয়ে গেছে।
আমি আরেকটা সেকশনে ক্লাস নিই, ওদের শনি রবি ক্লাস থাকে, ওদের সাথে আমার এত ডিসবার্স হচ্ছে না একটা কারণে, কারণ ওদের ক্লাস মিসিংটা আপনাদের তুলনায় কম হয়েছে। আপনাদের আমি 3 উইকস ক্লাস পাই না, ওদেরকে আমি 2 উইকস ক্লাস পাই নাই, 1 উইকস ওদেরকে আমি এক্সট্রা দিতে পারছি সময়। বোঝা গেছে? তো এই যদি এই পেজটা যদি আপনাদের সাথেও হতো তাহলে আমার কোনো প্রবলেম ছিল না। আর ডিসেম্বরের 16 তারিখ হচ্ছে সরকারি বন্ধ, ডিসেম্বরের 17 তারিখ থেকে আপনার ফাইনাল এক্সাম শুরু, আপনি তাহলে দিবেন কখন? আর এর ভিতরে আমরা প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলবো, প্রজেক্টের ইভালুয়েশনের মার্কিং করব, অনেক কাজ আছে বাবা, বুঝতে পারতেছেন? সো আসেন আমরা যেখানে ছিলাম সেখানে বলি যে আমি কি বললাম যে আমাদের 25 মার্কের একটা ল্যাব রিপোর্ট ক্রিয়েট করতে হবে। এই ল্যাব রিপোর্টটা ক্রিয়েট হবে আমার এই যে ল্যাব লিস্ট দেওয়া আছে, আমি যখন হচ্ছে আমার এই ল্যাব রিপোর্ট সেকশনে ক্লিক করব, তখন এখানে এই ড্রাইভের ফাইলটাতে যখন আমি ক্লিক করব, তখন আমার সামনে একটা পিডিএফ ফাইল ওপেন হবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে, এই যে 19টা প্রবলেম ডোমেইন আছে, 19টা প্রবলেম ডোমেইন থেকে আপনি অ্যাজ ইওর চয়েস, আপনি যে কোনো এক্সাম্পল বা W3 স্কুল থেকে হোক, যে কোনো জায়গার থেকে হোক, আপনি এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করে করে কি করবেন, একটা ল্যাব রিপোর্ট ক্রিয়েট করবেন। এখন কথা হচ্ছে স্যার, এই যে ডট ডট দিছেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাকে বলি, যে কোনো টাইপের রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে আপনি ল্যাব রিপোর্ট তৈরি করেন, প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট তৈরি করেন, প্রজেক্ট রিপোর্ট তৈরি করেন, আপনি যে কোনো অফিসিয়াল কোনো অ্যাসাইনমেন্ট সাবমিট করেন, যে কোনো কিছু করেন না কেন, আপনাকে টেবিল অফ কন্টেন্ট কিন্তু রাখতেই হবে। আর টেবিল অফ কন্টেন্ট মানে কি? সূচিপত্র, যেখানে আপনার ওই রিপোর্টটার ভিতরে কী কী প্রবলেম আপনি ইনক্লুড করছেন সেগুলোর নাম থাকবে, এবং কত নাম্বার পেজে এই প্রবলেমটা আছে সে পেজ নাম্বার সহ থাকবে। আপনি যদি নর্মাল ছোটো একটা 10 টাকা দামের ম্যাগাজিন বইও কেনেন, সেটার মধ্যে কিন্তু কী থাকে? টেবিল অফ কন্টেন্ট থাকে কি না? আমি কি ভুল বলতেছি? না স্যার। ওকে, দ্যাট মিনস আপনি যে ল্যাব রিপোর্টটা তৈরি করবেন অবশ্যই একটা সুন্দর কাভার পেজ থাকবে। এখানে ইনস্ট্রাকশনের মধ্যে বলা আছে, সুন্দরভাবে বলা আছে যে ইউ হ্যাভ সাবমিট দ্য ল্যাব রিপোর্ট উইথিন দ্য লাস্ট ল্যাব ক্লাস অফ 14 সেপ্টেম্বর, মানে 14 সেপ্টেম্বরের আগে লাস্ট ল্যাব ক্লাসের ভিতরে আপনাকে এটা কী করতে হবে? সাবমিট করতে হবে। এখন 15ই আপনাদের সাথে আমাদের হচ্ছে যারা K2 আছে, K2 এর সাথে আমার হচ্ছে 15ই ডিসেম্বর ক্লাস আছে, বাট এটা আমরা ইভ্যালুয়েশন পারপাসে রাখতেছি। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা 14ই ডিসেম্বরের আগে যে লাস্ট ল্যাব ক্লাস আপনাদের সাথে আমার কন্ডাক্ট হবে, সেটা হচ্ছে 14ই ডিসেম্বরের আগে লাস্ট ল্যাব ক্লাস কবে হচ্ছে আপনাদের সাথে? এনিবডি এলস? 9 তারিখ। 9 তারিখ, হ্যাঁ। এই দেখেন আপনাদের এই যে 9 তারিখ হচ্ছে, হ্যাঁ 9 তারিখ কীভাবে হয়? সরি, হ্যাঁ K1 এর তো 8 তারিখ। হ্যাঁ ঠিক আছে। এই যে K1-এর হচ্ছে 8 তারিখ, K2-এর হচ্ছে 9 তারিখ। দ্যাট মিনস 8 তারিখ এবং 9 তারিখ হচ্ছে আপনাদের ল্যাব ভাইবা হবে। ল্যাবে কি হবে? 10 মার্কের ভাইবা হবে, যে আপনার ইভ্যালুয়েশনের সাথে কিন্তু কাউন্ট হবে। 15 মার্কের ফিজিক্যাল ইভ্যালুয়েশন, 10 মার্কের ল্যাব ভাইবা। এটার সাথে আপনার কি হবে? এই যে এই 10 মার্কের যে ল্যাব ভাইবা নিব, ওই দিন আপনি ফিজিক্যালি আপনার ল্যাব রিপোর্ট হাতে রাখবেন, হাতে রেখে আমার হাতে হাতে দিতে পারেন, অথবা সিআরএ কাছে দিয়ে রাখতে পারেন। ওই সিআরএ কাছ থেকে আবার এক পিস করে করে নিয়ে আপনি ল্যাবে আমার কি করবেন, ওই রুমে আমি আপনার ভাইবা নিব ইন্ডিভিজুয়ালভাবে। ভাইবা নিয়ে ওই সময় আপনার কাছ থেকে আমি ল্যাব রিপোর্টটা ফিজিক্যালি কালেক্ট করব। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। K1-এর এখানে সুন্দরভাবে বলা আছে যে ডিসেম্বরের 8 তারিখ হচ্ছে K1-দের ল্যাব ইভ্যালুয়েশন হবে, সরি ল্যাব ভাইবা হবে। আর ডিসেম্বরের 9 তারিখে K2-এর ল্যাব ভাইবা হবে। সো এই ল্যাব ভাইবার দিনই হচ্ছে আমি কি করব, এই যে এখানে যে 19টা প্রবলেম সেট ক্রিয়েট করা আছে, এই 19টা প্রবলেম সেটের আপনি একটা ল্যাব রিপোর্ট তৈরি করবেন। এবং এই ল্যাব রিপোর্টগুলো কেমন হবে দেখেন, জাভা আউটপুট অথবা প্রিন্ট। এখন আপনি যে কোনো টাইপের প্রোগ্রাম লিখতে পারেন, যেখানে আপনি হ্যালো ওয়ার্ল্ডও প্রিন্ট করতে পারেন, আপনার নামও প্রিন্ট করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা প্রোগ্রাম, আপনি এমন একটা প্রোগ্রাম লিখবেন যেখানে জাভার যে কোনো একটা কিছু প্রিন্ট করতেছেন। তারপরে 2 নাম্বার প্রোগ্রামের মধ্যে বলছে যে এমন একটা কিছু প্রোগ্রাম লিখতে হবে যেখানে আপনার হচ্ছে 4টা এই 5টা ভেরিয়েবল ইউজ করা হয়েছে। আপনি চাইলে 5টা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু স্টোর করে প্রিন্ট দিতে পারেন, চাইলে যোগ বিয়োগ গুণ ভাগ করে 5টা ভেরিয়েবলের প্রবলেমস ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কোশ্চেন থাকলে কিন্তু বলতে হবে। তারপর একটা প্রবলেম দেওয়া আছে, ক্যালকুলেট দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। এখন একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করার জন্য যে কোডটা লেখা দরকার, সে কোডটা আপনি এখানে লিখতে পারেন। আপনি চাইলে ইউজার ইনপুট বেসিসেও কোড লিখতে পারেন, আপনি চাইলে ডাইরেক্ট ইউজার ডিফাইন বেসিসেও কোড লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আসেন, এই যে ইনার যে সাবসেকশনগুলো আছে, এগুলার প্রবলেম নাম্বারগুলো কেমন হবে, এটা আমি ইচ্ছা করে দিই নাই। আমি চাইলে 4.1, 4.2, 4.3, 4.4, 4.5 আকারে দিয়ে দিতে পারতাম, কিন্তু এটা দিছি, এটা আপনার উপরে রাখছি।
বিকজ আপনি যদি চান যে অ্যারিথমেটিক অপারেটর নামে আপনি একটা সাবডোমেন, এখন এইটার হচ্ছে 4.1-এ থাকবে অ্যারিথমেটিক অপারেটরস। এখন অ্যারিথমেটিক অপারেটরসের মধ্যে যা যা আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, তাই না, সো মডুলাস, এগুলা দিয়ে আপনি চাইলে হচ্ছে একটা সিঙ্গেল প্রোগ্রামের মধ্যে আপনি পুরাটা লিখে আপনি কি করতে পারেন, অ্যারিথমেটিক অপারেটরের কোডিংটা কমপ্লিট করতে পারেন। আপনি যদি চান যে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে যোগের জন্য আলাদা প্রোগ্রাম লিখবো, গুণের জন্য আলাদা লিখবো, ভাগের জন্য আলাদা লিখবো, মডুলাসের জন্য আলাদা লিখবো, সেটা আপনি করতে পারেন। এটা অ্যাজ ইয়োর চয়েস। কী প্রোগ্রাম লিখবেন এটা কমপ্লিটলি ইয়োর চয়েস, বাট প্রোগ্রামের ভিতরে যেন এই ডোমেইনটা থাকে। সো এইটার হচ্ছে এইটা হবে, এইটার প্রবলেম আপনার যে কন্টেন্টটা তৈরি করবেন টেবিল অফ কন্টেন্ট, সেখানে এইটার নাম্বারিং কত হবে 4.1। অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আমরা জানি প্লাস প্লাস মাইনাস মাইনাস, প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল, এগুলা দিয়ে আপনি চাইলে একটা প্রোগ্রামের মধ্যেও সবগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর দেখাইতে পারেন, আপনি চাইলে ইন্ডিভিজুয়ালভাবেও দেখাইতে পারেন, কোনো সমস্যা নেই। এইটার প্রবলেম নাম্বার হবে 4.2। কম্পারিজন অপারেটরের মধ্যে আপনি চাইলে একটা প্রোগ্রামের ভিতরে গ্রেটার দ্যান গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল সব কিছু দিয়ে দেখাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালভাবে দেখাতে পারেন, এটার প্রবলেম নম্বর হবে 4.3। লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে হবে 4.4। বিটওয়াইজ অপারেটরের ক্ষেত্রে হবে 4.5। সো এই নাম্বারিংটা কি আমরা বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, এখন দেখেন 7 নাম্বার প্রবলেমের ক্ষেত্রে যে ইফেলস আছে আর সুইচ কেস আছে। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমি যদি একটা কোডের ভিতরে অ্যারিথমেটিকের যতগুলো পয়েন্ট আছে সবগুলাই করি, সেক্ষেত্রে পেজ নাম্বার কি সবগুলো পয়েন্টের জন্য একই দিব? হ্যাঁ, সমস্যা নেই। শোনেন, পেজ নাম্বার হচ্ছে আপনি এই জিনিসটা কত নাম্বার পেজে রাখছেন, এইটা হচ্ছে মূল বিষয়, আর কোনো কিছু না। আপনি যখন একটা ডকুমেন্টেড ফাইলে করবেন, তাই না, তো অবশ্যই সেখানে আপনি পেজ নাম্বার তার আপনি নিজে ম্যানুয়ালি টাইপ করতেছেন না, এটা তো অটোমেটিক্যালি হচ্ছে আপনার সফটওয়্যার থেকেই হয়ে যাবে। আপনি যে সফটওয়্যারে এই কাজটা করবেন সেখান থেকে হয়ে যাবে, ইজি বিষয়, তাই না? বুঝছেন? মেন কথা হচ্ছে একটা টেবিল অফ কন্টেন্ট যেন থাকে ল্যাব রিপোর্টের শুরুতে। আমি টেবিল অফ কন্টেন্ট দেখে কিন্তু আমি ভিতরের পার্টগুলো চেক করব, এবং এগুলার বিষয়ে কিন্তু মার্কিং আছে। 25-এ 25 তারাই পাবে যারা এই প্রপার ইনস্ট্রাকশনগুলো ঠিকঠাক মতো শুনবে, করবে এবং জায়গা মতো টাইম মতো সাবমিট করতে পারবে, তারাই পাবে এই 25-এ 25। আপনি এখন ল্যাব ভাইবা দিতে আসছেন, ওই দিন আপনি ল্যাব রিপোর্ট আনেন নাই, আপনি যদি ভাবেন যে পরে আমি ল্যাব রিপোর্ট জমা দিয়ে 25-এ 25 পেয়ে যাবো, অবশ্যই এটা বোকামির বিষয়, তাই না? বা আমি যে অনলাইন সাবমিশন রাখছি ওইখানে আপনি ডেডলাইনের মধ্যে সাবমিট করেন নাই, তার মানে আপনি যদি এখন আশা করেন যে আমি 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 এই রুলসটা ফলো করি না, এখন আমি 25-এ 25 পেয়ে যাব, এটা একটা বোকামির বিষয়। বুঝতে পারতেছেন? এখন আমি এখানে 19টা দিছি, আপনি চালাকি করে ভিতর থেকে স্যারকে এত দেখবে, এত স্যার সময় কই, আমি নেক্সট লাইন নেক্সট বুলিয়ান এই জিনিসটা রাখলাম না, বা কিছু একটা প্রবলেম আমি সরাই দিলাম, বুঝছেন? বা আমি এই যে এতগুলো সাবসেকশন রাখছি, আপনি এখান থেকে 3টা করলেন 2টা করলেন না, এখান থেকে আপনি 10টা করলেন, 10টার মধ্যে 5টা করলেন, 5টা করলেন না, কুমায় কুমায় নিজের কাজ নিজে কুমায় রাখলেন। বুঝতে পারতেছেন? তা আপনি যদি ভাবেন যে এইটা করেও আমি হচ্ছে ঝড়ে বক মেরে ফেলাবো আন্দাজে, স্যার কিছু দেখবে না, স্যার এত সময় কে, বাবা আমাদের বহুত সময় আছে, আমাদের কাজই এইটা। কথা বুঝতেছেন? আমাদের এইটা হচ্ছে আমাদের প্রাইমারি কাজ। পড়াশোনা যেমন আপনাদের মূল বিষয়, পড়ানোটা এবং আপনাদের এই স্ক্রিপ্ট চেক করাটা হচ্ছে আমাদের মূল বিষয়। বোঝা যাচ্ছে? তা আমি আপনাকে 25-এ 25 দিব তো এমনি এমনি দিব না, আপনার অ্যাক্টিভিটিগুলো দেখে তো আমি 25-এ 25 দেবো আপনার, এবং প্রত্যেকটা বিষয় আপনাকে মার্কিং করা হবে। সো একটু খেয়াল করি আমরা, সেটা হচ্ছে যে এই যে 7 নাম্বার প্রবলেমের ক্ষেত্রে এইটার নাম্বারিং কত হবে আমাকে একজন বলেন তো। হ্যালো? 7.1। হ্যাঁ, এটা হবে 7.2। এই যে 8 নাম্বার প্রবলেমের ক্ষেত্রে ডু হোয়াইল লুপের নাম্বারিং কত হবে? 8.3। 8.3। গুড। সো অ্যাকর্ডিং টু দিস আমরা প্রত্যেকটা প্রবলেমের এই যে সাব প্রবলেমগুলোর নাম্বারিং কীভাবে করবো বুঝতে পারছেন? যেমন এইটার ক্ষেত্রে এখানে টোটাল 9টা প্রবলেম আছে, তো লাস্টেরটার প্রবলেম নাম্বার হবে কত? 14.9, তাই না? সো এইভাবে আমরা কি করব, আমার কথা হচ্ছে দেখেন এনক্যাপসুলেশন জাভা। এখন স্যার এনক্যাপসুলেশন জাভার উপর আমি কী কোড দিব? এখন যে কোনো একটা কোড দিলেই হবে। আপনি যদি চান যে আমি 100 লাইনের কোড দিব, দিতে পারেন। আপনি যদি চান না স্যার আমি 5 লাইনের একটা এনক্যাপসুলেশনের কোড দিব, দিতে পারেন, কোনো সমস্যা নেই আমার। কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে ওই প্রবলেম ডোমেইনটাকে মিট করতে হবে আপনার ল্যাব রিপোর্টের ভিতরে। এখন এইটা চাইলে আপনি কিভাবে করবেন? আমি তো বললাম এইটাতে কোনো প্লাগারিজম চেক নাই, কোনো কিছু নাই, কিন্তু এইটাকে আপনার প্রপারিতে সাবমিট। এখন দেখেন জাভার স্ট্রিং মেথডের ভিতরে কিন্তু অনেক সাব পয়েন্ট হয়। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আপনার সামনে একটা কি পিডিএফ ফাইল ওপেন হচ্ছে, এখানে যতগুলা স্ট্রিং মেথডের ভিতরে যতগুলা মেথড আছে প্রত্যেকটা মেথড রিলেটেড আপনাকে কি করতে হবে? ল্যাব রিপোর্টের মধ্যে প্রবলেম রাখতে হবে। এই জিনিসটা করার জন্য কিন্তু আমি আপনাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি না। আজকে কয় তারিখ বলেন তো? এনিবডি এলস? স্যার আজকে 17 তারিখ। আজকে
17 তারিখ। আপনার এই 17 তারিখ। জিনিসটার লাস্ট সাবমিশন ডেট কবে বললাম? ফিজিক্যাল ক্লাসে আমাকে হার্ড কপি সাবমিট করতে হবে। তো হার্ড কপি সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে K1 এর জন্য 8 তারিখ, K2 এর জন্য 9 তারিখ। আমরা এখানে লিখে দিচ্ছি না যেদিন আমাদের ভাইবা হবে, এই যে ল্যাব ভাইবার ডেট দেওয়া আছে, যেদিন আমাদের ল্যাব ভাইবা হবে এই ল্যাব ভাইবার দিন আমরা এটার হার্ড কপি কালেক্ট করব। তার মানে আমি যদি 8 তারিখও ধরি, দ্যাট মিন্স আপনি এখন থেকেও যদি আমি হিসাব করি, আপনি ইন টোটাল 20 দিন সময় পাচ্ছেন এই কাজটা করার জন্য। আমার কথা কি বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি ওকে, সো আপনি 20 দিনের ভিতরে আপনি আপনার ফ্লেক্সিবল টাইম অনুযায়ী যে কোনো সময় এই প্রবলেমটা করে ফেলতে। আপনি চাইলে যদি একদিনে বসে আমি সকাল থেকে 3-4 ঘন্টা সময় দিই, তাও এটা হয়ে যাবে। আপনি যদি না চান যে আমি আজকে কিছু করব, কালকে কিছু করব, এভাবে আস্তে আস্তে কমপ্লিট করব, তাও আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা আপনার ব্যক্তিগত বিষয়, বোঝা যাচ্ছে? কিন্তু আমাকে উইথিন দ্য ডেডলাইন আমাকে হার্ড কপি জমা দিতে হবে, কারণ আমি স্পষ্টভাবে ল্যাব রিপোর্ট সাবমিশনের ক্ষেত্রে এখানে বলে রাখছি যে ইউ হ্যাভ টু সাবমিট দ্য ল্যাব রিপোর্ট উইথিন দ্য লাস্ট ল্যাব ক্লাস অফ 14 সেপ্টেম্বর, মানে 14ই সেপ্টেম্বরের আগের যে লাস্ট ল্যাব ক্লাস আছে তার ভিতরে আপনাকে কী করতে হবে, এটা সাবমিট করতে হবে। এখন এই যে জাভার স্ট্রিং মেথডগুলো আছে, আপনি চাইলে কয়েকটা প্রোগ্রামের ভিতরে একই মেথডকে ঢুকাই দিতে পারেন, অথবা আলাদা আলাদা মেথড দিয়ে আপনি কী করতে পারেন, আলাদা আলাদা প্রবলেম সেট ডিফাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলার সাব প্রবলেম কার আন্ডারে আসবে? 5-এর আন্ডারে আসবে। আপনি এখন প্রত্যেকটা আমাদের আলাদা করে রাখলে 5.1, 5.2, 5.3 হবে এক একটা, যদি স্ট্রিং মেথডকে আপনি আলাদা আলাদা প্রবলেম সেট করেন। তো এইখানে যতগুলো মেথড আছে প্রত্যেকটা মেথডকে কিন্তু আপনার রাখতে হবে আপনার রিপোর্টের ভিতরে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি আপনাকে? হ্যালো, স্যার। ওকে। এত স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। হুম, কিছু বলবেন? স্যার বলেন। স্যার এই যে কোডগুলো স্যার আমরা কি হচ্ছে মানে ওয়ার্ড ফাইলে প্রিন্ট করে লিখবো নাকি হচ্ছে আপনার শোনেন বাবা, মানে কোড করে লেখা প্রিন্ট করব? লেখা সহজ, লেখা সহজ নাকি তা আপনার টাইপ করা সহজ? হোয়াটস ইউর থট? আপনার আপনার চিন্তা কি বলে বলেন? আপনি চাইলে গ্রুপ ওয়াইজ করে সবাই একবারেও জমা দিতে পারে, আমার এখানে কোনো প্রবলেম নাই। আমার সাবমিশনটা হচ্ছে মূল বিষয়, আর আমার সাবমিশন কন্টেন্টগুলো হচ্ছে আমার কাছে মূল বিষয়। আমার কথা কি বুঝতে পারতেছেন? এখন আপনি যদি চান যে স্যার আমি লিখে লিখে করব, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি যত কোডই করেন না কেন প্রত্যেকটা কোডের জন্য আউটপুট থাকে। আমার কথা কি বুঝছেন বিষয়টা? জি আউটপুটের স্যার। স্ক্রিনশট জন্য আমার রিপোর্টের ভিতরে থাকে। আপনি চাইলে, আপনি যদি চান যে কোডের স্ক্রিনশটগুলো দিয়ে দিয়ে রিপোর্ট করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোডগুলো আপনাকে কম্পাইলারে রান করে ওইটার আউটপুটের স্ক্রিনশটও কিন্তু আপনার রিপোর্টের মধ্যে রাখতে হবে, বোঝা যাচ্ছে? সবথেকে, জি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মূল থিম। এখন আসেন হচ্ছে যে আমাদের এখন ল্যাব রিপোর্ট সাবমিশনটা আমি ক্লোজ করে দিব। এটা 25 মার্কের একটা রিপোর্ট ছিল। আমি এখানে কি আরও কি আছে সেটা বলে দিচ্ছি। যে এখানে বলা আছে ইউ হ্যাভ টু ইউজ দ্য কাভার পেজ উইথ প্রপার ইনফরমেশন ইন দ্য ল্যাব রিপোর্ট। সাবমিশন ডেট থাকবে, সাবমিশন পার্সনের ডিটেলস থাকবে, সাবমিশন কাকে করতেছেন তার সেই পার্সনের ডিটেলস থাকবে এখানে। তারপরে হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাটাচ দ্য টেবিল অফ কন্টেন্ট উইথ পেজ নাম্বার আফটার দ্য কাভার পেজ। কাভার পেজের পরেই থাকবে আপনার টেবিল অফ কন্টেন্ট উইথ পেজ নাম্বার। তারপরে হচ্ছে অ্যাসাইন টপিক্স অফ দ্য ল্যাব রিপোর্ট মাস্ট বি ইনক্লুডেড ইন দ্য ল্যাব রিপোর্ট। যে টপিকগুলো আপনাকে অ্যাসাইন করা হয়ে গেছে এগুলো অবশ্যই রাখতে হবে। ফর মেকিং দ্য ল্যাব রিপোর্ট ইউ ক্যান টাইপ দ্য কোড, ইউ ক্যান রাইট দ্য কোড, ইউ ক্যান টেক স্ক্রিনশট অফ দ্য কোড উইথ প্রোগ্রাম আউটপুট। এই বিষয়টা আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আমার জি কথা, স্যার। হ্যাঁ। তারপরে বলছে টু ট্রাই টু অ্যাভয়েড দ্য কপি ক্যাট সাবমিশন অফ দ্য ল্যাব রিপোর্ট। এটা নর্মালি ফর্মালিটিস, অবশ্যই আমরা কি করব না, কপি ক্যাট সাবমিশন করা ট্রাই করব না। বিকজ এটা যদি করেন এটা আপনার প্র্যাকটিসকে আপনি নিজে হ্যাম্পার করতেছেন, ইট উইল হ্যাম্পার ইউ ইন দ্য মার্কিং। এখন দেখা যাচ্ছে আপনি একজনের কোড কপি করছেন, সে প্রিন্টের ভিতরে তার নিজের নাম আইডি চালাকে কী করে প্রিন্ট করে রাখছে। এখন আপনি তারটা কপি করলেন, আপনার নাম হচ্ছে মিস্টার অনামিকা, আপনি কপি করলেন মিস্টার অনুজেরটা। এখন অনুজ হচ্ছে ভিতরে লিখছে যে মাই নেম ইজ মিস্টার অনুজ। এখন আপনি মিস্টার অনামিকা যখন প্রিন্টের মধ্যে ওই যে আপনি মিস্টার অনুজের নাম পাবো, তখন তো আমার মাথার মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট হবে, তাহলে এ মনে হয় এটাই কপি করে নিছে। এমনভাবে চুরি করবেন না যাতে আপনি ধরা পড়েন। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা, তাই না? তা এইভাবে আপনারা বিষয়গুলো একটু বুঝে নেবেন। তারপরে একটু দেখেন, আমরা এই বিষয়গুলো ফেস করছি এই জন্য বলে দিচ্ছি আপনাকে। তারপর দেখেন ল্যাব রিপোর্ট শুড বি ওয়েল অর্গানাইজড, গুড লুকিং, ইট উইল হেল্প ইউ টু গেট দ্য মার্ক।
ওয়েল অর্গানাইজড একটা ল্যাব রিপোর্টকে কীভাবে কী করতে হবে, স্পাইরাল করতে হবে না বাইন্ডিং করতে হবে নাকি স্টাপলার করে দিবেন, কাভার পেজ কি আপনি ফটোকপির দোকান থেকে ওই যে 1 টাকা দিয়ে কিনে হাতের মধ্যে নাম লিখে লিখে দিবেন, আপনি নিজেও বুঝেন যে কোনটা আপনার জন্য ম্যানার ক্রিয়েট করে। কারণ 25টা মার্ক, এটাতে 5 মার্কের অ্যাসাইনমেন্ট না। আমার কথা কি বুঝতে পারতেছেন? 25 মার্কস আপনাকে আমি দিব আপনার একটা ডকুমেন্টের উপরে বেসিস করে। অবশ্যই এটার পিছনে আপনার একটা সুন্দর কি থাকতে হবে, ইফোর্ট যেন থাকে, এটার জন্য আপনার ডকুমেন্টটা দেখলে যেন বোঝা যায়। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। জি স্যার। ওকে। সো এখন কথা হচ্ছে স্যার আমি তো হার্ড কপি জমা দিব কবে? আমি হার্ড কপি জমা দিব যেদিন আমার ল্যাব ভাইভা হবে। ল্যাব ভাইভা কবে হবে? এই যে এখানে সুন্দর মতো আমার যে ফাইনাল প্রজেক্টের একদম নিচের একটা কলাম আছে, এখানে একটা টেবিল ক্রিয়েট করে দেওয়া আছে, যে ল্যাব ভাইভার শিডিউলটা এখানে সুন্দর মতো লেখা আছে। K1 এর কবে হবে, K2 এর কবে হবে, সুন্দর মতো বলা আছে। আপনি আপনার সেকশন থেকে প্রায়োরিটি দিবেন। আপনি অন্য সেকশনে কবে হচ্ছে এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। বোঝা যাচ্ছে? সো এখন হার্ড কপির পাশাপাশি কিন্তু আমার একটা সফট কপি সাবমিশন লাগবে, এই কারণে এই সফট কপিগুলো আমাকে হায়ার অথরিটির কাছে ফরওয়ার্ড করা লাগে। সো এইটার জন্য আমরা এইখানে একটা গুগল ফর্ম ক্রিয়েট করে দেওয়া আছে, এটা লিঙ্ক ইনসার্ট করা আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করলে বা ইমেজের উপরে ক্লিক করলে ফর্মটা ওপেন হয়ে যাবে। আমি জাস্ট ওপেন করে একটু দেখাই দিচ্ছি। এই সাবমিশনটার ডেডলাইন হচ্ছে 14 তারিখ। সো আপনি আপনার যখনই হয়ে যাবে আমি আশা করি আপনি তখনই সাবমিট করে দিন। 14 তারিখ ডেডলাইন দেওয়া মানে এই না যে আপনি 14 তারিখেই সাবমিট করবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনি চাইলে কি কালকেও সাবমিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো এইখানে সাবমিট করবেন, এখানে আপনার নাম দিবেন, আপনার সেকশন চুজ করবেন এবং আপনার যে ল্যাব রিপোর্টের যে ফরম্যাট আছে সেটা দিবেন। অবশ্যই রিনেম ফরম্যাটটা ফলো করে। রিনেম ফরম্যাট যদি প্রপার হইতে ফলো না হয় আপনার কিন্তু এইটার উপরে একটা মার্ক কী করতেছে, বেসিস করতেছে। ওই যে আমি একটা কথা বললাম যে তারাই 25-এ 25 পাবে যারা সবগুলো ইনস্ট্রাকশন ইনফরমেশন প্রপার হইতে ফলো করবে। কথা বুঝতেছেন? সো এইখানে হচ্ছে আপনি আপনার কি করবেন, আপনি আপনার এই যে একটা এক্সাম্পলও দেওয়া আছে, আপনার লাস্টে 3 ডিজিট দিবেন, আপনার সেকশনের নাম দিয়ে এই পিডিএফ ফাইলটা আপনি এখানে অ্যাড করে দিবেন, অ্যাড করে সাবমিট করে দিবেন। এইটার ডেডলাইন আমার সেট করা আছে 14 তারিখ, এবং 14 তারিখ পরে আপনার 15 তারিখে সকালে উঠে দেখবেন এই সাবমিশন এখানে আর সাবমিট করা যাচ্ছে না ইনশাল্লাহ। বোঝা গেছে? কারণ সাবমিশনটা 14 তারিখের পরে অফ করে দেওয়া হবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে এইটা দিলেন গুগল ফর্ম সাবমিশন, পাশাপাশি আপনাকে একটা বিএসসি সাবমিশনও করতে হবে। বিএসসি সাবমিশনের ক্ষেত্রে সেম প্রসিডিওর, সেম টু সেম ফাইল, যে ফাইলটা আপনি গুগল ফর্মে সাবমিট করতেছেন এই ফাইলটা আপনি বিএলসিতে দিবেন। তবে একটা বিষয় হচ্ছে বিএলসি সাবমিশনের ক্ষেত্রে আপনার ল্যাব রিপোর্টের সাইজ কখনো 10 MBর উপরে হতে পারবে না। এখানে সুন্দর মতো লেখা আছে, ইউ ক্যান নট আপলোড দ্য ফাইল ইফ দ্য ফাইল সাইজ ক্রস দ্য লিমিট। ক্রস লিমিট কত এখানে? 10 মেগাবাইট, তাই না? এখন স্যার আপনি বলতে পারেন স্যার আমি যে ল্যাব রিপোর্টটা বানাইছি এটা 10 মেগাবাইটের বড় হলে আমি কি করব, তাই না? যদি বড় ফাইল, আপনার অ্যাকচুয়াল ফাইলটা আপনি গুগল ফর্মে সাবমিট করছেন, আর আমরা জানি যে পিডিএফ ফাইল রিডিউসার নামে একটা অ্যাপস আছে অনলাইনে, এই যে পিডিএফ ফাইল সাইজ রিডিউসার, এই অনলাইন অ্যাপসগুলোর মাধ্যমে আমি কি করতে পারি, আমি আমার টার্গেটেড পিডিএফ ফাইলের সাইজকে নির্দিষ্ট এমবির ভিতরে প্রিসাইজ করে নিতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি স্যার। হ্যাঁ, ওইখান থেকে আপনি আপনার পিডিএফ ফাইলের সাইজ যদি 10 মেগাবাইট ক্রস করে যায়, 10 মেগাবাইটের ভিতরে এনে আপনি কি করবেন, আপনি এই বিএলসি এইখানেও সাবমিট করে দিবেন। এবং এইটারও ডেডলাইন দেখেন 11-14 তারিখ রাত 11টা 59 পর্যন্ত আপনি এখানে সাবমিট করতে পারবেন। এখন এইটা হচ্ছে ডেডলাইন মানে আপনার ডেডলাইনেই যে সাবমিট করতে হবে এমন কোনো বিষয় না। আপনি চাইলে কাল পরশু সাবমিট করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই আমার। আমি কি ল্যাব রিপোর্ট নিয়ে আপনার কে আর কোনো কোশ্চিন আছে বা কোনো আস্কিং আছে, যদি থাকে আমাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন আপনাকে ফুললি সাপোর্ট দিতে রাজি আছি। কারো কোনো কোশ্চিন আছে ল্যাব রিপোর্ট নিয়ে? K1 এর সিআর আপনি কি বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। K2 এর সিআর আছে এখানে, জি স্যার। আপনি কি বুঝছেন? জি স্যার কোনো আস্কিং আছে? আপনাদের এই জন্যই জিজ্ঞেস করতেছি, অনেক স্টুডেন্ট আছে দেখেন এখানে কিন্তু 40 জন অ্যাটেন্ড করছে, আমি বাদ দিলে 39 জন, যে 7-8 জন না, এই 7-8 জন কিন্তু আপনাকেই জ্বালাবে। কথা বুঝতেছেন? তো এই সিআরকে জ্বালাবে যে কি বলছে আমি বুঝি নাই, কারণ এরা তো রেগুলার না, এরা জীবনেও রেগুলার হবে না। এদের টনক নড়ে হচ্ছে এক্সামের দিন, যে স্যার আমার কিছুই সাবমিট করা হয় নাই, আমার এই হয়েছিল ওই হয়েছিল, এক্সকিউজের শেষ নাই, বুঝছেন? সো এই পার্সনগুলোকে আপনাদেরকেই কিন্তু, যারা এখানে আজকে সেশনগুলো করতেছেন তাদের কাছ থেকে কিন্তু বুঝাই দিতে হবে যে স্যার এইভাবে করতে বলছে, বুঝছেন? সো
এই বিষয়গুলো মাথায় রাখবেন, যেগুলা যেভাবে বলছি প্রপার ওয়েতে সাবমিট করবেন। আমি আবারও বলে দিই, হার্ড কপি আমি যেদিনকে ল্যাব ভাইবা নিব, ল্যাব ভাইবার দিন আমি নিব। ল্যাব ভাইবার শিডিউলটা কোথায় আছে? যে ফাইনাল প্রজেক্টের নিচে ভিতরে যদি আমি ক্লিক করি, ফাইনাল প্রজেক্টের যে সবার লাস্টে এই জায়গাতে লেখা আছে যে শিডিউল অফ ল্যাব ভাইবা। এই ল্যাব ভাইবার এই জিনিসটা আপনি চাইলে আপনার গুগল ক্যালেন্ডারে রিমাইন্ডারও দিয়ে রাখতে পারেন সুন্দর মতো। আপনার ল্যাব ভাইবার দিন আমি হার্ড কপি নিব, আর সফট কপি 14 তারিখের রাত 12টার ভিতরেই আপনি কি করবেন, বোথ বিএলসি এবং বোথ হচ্ছে আপনার হলো গুগল ফর্ম, দুই জায়গায় আপনি সাবমিট করে কমপ্লিট করে আপনি আপনার দায়মুক্ত থাকবেন। আমাদের 25 মার্ক শেষ, 75-এর মধ্যে থেকে 25 মার্ক যদি থাকে, আর হাতে থাকে কত মার্ক? কত থাকে? স্যার হ্যাঁ বলেন। স্যার হচ্ছে এখানে স্যার টেবিল কন্টেন্ট বলতে ইন্ডেক্স বোঝানো হচ্ছে। হ্যাঁ, সূচিপত্র একই কথা। টেবিল অফ কন্টেন্ট মানে হচ্ছে আপনার ইন্ডেক্সকে বোঝায়, কোনো সমস্যা নেই, এটা হইতেই স্যার পারে। আর হচ্ছে স্যার এই যে এগুলো প্রবলেম স্যার শুধু কোড লিখলেই হবে না নাকি স্যার থিওরিও না কিছু না লিখতে না না, হবে? এত কষ্ট করতে হবে না, আপনি জাস্ট কোড লিখবেন। কথা বুঝছেন? জি স্যার। সো আমি আপনাকে বলি যে আপনাদের হচ্ছে প্রথমে গেল কত, 15 মার্ক কিসে গেল আপনার? 100 মার্কের ইভ্যালুয়েশন যদি আমি বাদ দিই, 15 মার্ক গেল হচ্ছে আপনার ল্যাব ইভ্যালুয়েশনে, 10 মার্ক গেল হচ্ছে আপনার ল্যাব ভাইভাতে, তাহলে থাকলে কত? 75 মার্ক। 75 মার্কের থেকে আবার 10 মার্ক গেল কিসে গেল আপনার? অ্যাটেন্ডেন্সে গেল, অ্যাটেন্ডেন্স তাই না? এখন হাতে আছে কয় মার্ক বলেন তো? 65 40 মার্ক। 40। 40। হ্যাঁ, এই যে আমি 25 তো ল্যাব রিপোর্ট হ্যাঁ গেল না। হ্যাঁ, আমি আবার বলতেছি ঠিকই আছে যে আপনি আপনি 40 না 65 হবে। সো আমি আবার একটু ডিভাইড করে বলে দিচ্ছি যে 100 মার্কের ইভ্যালুয়েশনের মধ্যে কিন্তু আমরা অলরেডি 60 মার্কের কথা বলে ফেলছি। সেটা কিভাবে? 25 মার্ক হচ্ছে আপনার ল্যাব রিপোর্ট, তাই না? আর 15 মার্ক হচ্ছে আপনার ল্যাব ইভ্যালুয়েশন। তাহলে 25 আর 15 কত হয়? আমার সাথে সাথে একটু যোগ করেন আপনাদের 40 40। 40 হ্যাঁ 40। তারপরে থাকতেছে হচ্ছে আর 10 মার্ক থাকতেছে আপনার কি? ল্যাব ভাইবা, তাই না? জি স্যার। যেটা ওই যে ডেট অ্যানাউন্স করে দিলাম 8 তারিখ। স্যার আমাদের ল্যাব ভাইবাটা কি ল্যাব রিপোর্টের উপরেই নেবেন? না বাবা, ল্যাব ভাইবা নিব ল্যাবের একদম বেসিকের উপরে। আপনাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারি, হোয়াট ইজ এনক্যাপসুলেশন, জি স্যার। মেথড ওভারলোডিং কি, মেথড ওভাররাইডিং কি, তাই না? ইন্টারফেস কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেসের মধ্যে পার্থক্য কি, ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে মিল কোথায়, মেথড ওভাররাইডিং কি, মেথড ওভারলোডিং কি, ওভাররাইডিংয়ের মধ্যে পার্থক্য কি, সুপার ক্লাসের ব্যবহার কি, দিস ওয়াজের ব্যবহার কি, তাই না? যে কোনো কিছু হতে পারে, এমন কিছু জিজ্ঞেস করবো না যে যা আপনি জানেন জি না, স্যার। বুঝছেন? সো যেটা বলতেছিলাম আর কি, যে 25 মার্কের ল্যাব রিপোর্ট, 15 মার্কের হচ্ছে আপনার কি? ল্যাব ইভালুয়েশন 40, আর 10 মার্ক হচ্ছে আপনার ল্যাব evaluation। ভাইবা, কত হলো? 50, আর 10 মার্ক হচ্ছে আপনার ল্যাব অ্যাটেন্ডেন্স, কত হলো? হ্যালো, স্যার 60 60। যোগ করতে এত কষ্ট লাগে? তাহলে থাকে আর কয় মার্ক? 40 40। গুড, ওকে। সো এখন আসেন বাকি 40 মার্কের ইভ্যালুয়েশন সম্পর্কে এখন আপনাদেরকে আমি কথা বলবো। বাকি 40 মার্কের যে ইভ্যালুয়েশন আছে, এটার ইভ্যালুয়েশন মার্ক ডিস্ট্রিবিউশনটা আপনি এখানে পেয়ে যাবেন। সো ল্যাব ফাইনাল প্রজেক্টের মধ্যে যদি যাই, এখানে সুন্দর মতো ক্রাইটেরিয়া উল্লেখ করা আছে। বলা আছে যে প্রজেক্ট প্রপোজাল, প্রেজেন্টেশন অ্যান্ড রিপোর্ট সাবমিশন, এটা তো হচ্ছে 10 মার্ক। প্রজেক্ট রিপোর্ট সাবমিশনে 15 মার্ক, প্রজেক্ট প্রেজেন্টেশনে হচ্ছে 10 মার্ক, প্রজেক্ট ভিডিও ডেমনস্ট্রেশনে হচ্ছে 5 মার্ক। এই টার্মগুলো দেখতে অনেকটা জটিল, বাট বাস্তবে এই কাজগুলো করা অনেক ইজি। ডকুমেন্টেশনের কাজগুলো আহামরি কঠিন কিছু না। এখন কথা হচ্ছে, স্যার আমরা প্রজেক্ট কী দিব, তাই না? একটা কোশ্চেন আসতেছে না মাথার মধ্যে? আগে প্রজেক্ট কী দিবেন বলি। প্রজেক্ট জিনিসটা আপনাদের কাছে এতটা ইজি করে রাখবো আমি, যে আপনাদের জন্য কোনো বার্ডেন যেন ক্রিয়েট না হয়। আপনাদের প্রজেক্টটা হবে কনসোল বেসড প্রজেক্ট। কনসোল বেসড প্রজেক্ট মানে কি বলেন তো? স্যার গ্রুপ ওয়াইজ গ্রুপ ওয়াইজ স্যার তো কিউ অবশ্যই। করা লাগে, কনসোল বেসড প্রজেক্ট মানে কি বলেন তো? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে না। হ্যাঁ, লাগতেছে না, কারণ আপনি ইউআই দিয়ে আমি প্রজেক্ট নিছি, বুঝছেন? ইউআই দিয়ে যে প্রজেক্ট নেওয়া হয় না এমন না। যখন আমাদের 6 মাসের সেমিস্টার চলতো তখন আমরা হিউজ একটা সময় পেতাম। তো তখন আমরা স্টুডেন্টদেরকে ইউআই দিয়ে প্রজেক্ট করাইতাম, বাট ইউআই দিয়ে প্রজেক্ট করলে হয় কি,
আপনারা মোস্ট অফ দেম কপি ক্যাট করেন, ইউআইটার ব্যাকএন্ডের যে কোডটা কীভাবে করতেছেন এটার সম্পর্কে আপনার প্রপার নলেজই থাকে না। তো আমার বিষয় হচ্ছে যে বাবা আপনি কত অ্যাট্রাকটিভ প্রজেক্ট করতেছেন এইটা আমার কাছে কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করে না। আমার কাছে ইম্প্যাক্ট ক্রিয়েট করে যে আপনি আপনার প্রজেক্টের মধ্যে ওপির যে 6টা বেস কনসেপ্ট আছে, ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন অ্যান্ড পলিমরফিজম, এই 6টা জিনিসকে আপনি আপনার প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করছেন কিনা। যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, আপনার প্রজেক্টটা যদি ছোটও হয়, আই হ্যাভ নো প্রবলেম। বাট আপনি বিশাল বড় প্রজেক্ট করছেন, বাট আপনার ওপির যে 6টা বেস কনসেপ্ট আপনি সবগুলাকে আপনার প্রজেক্টের মধ্যে প্রপারলি ইনক্লুড করতে পারেন নাই, তাহলে আমার কি আছে, প্রবলেম আছে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার। ওকে, কনসোল বেস প্রজেক্ট বলতে কি বোঝায়? আমরা যে একটা প্রোগ্রাম রান করি না, প্রোগ্রাম রান করলে যে নিচে কনসোলের প্রোগ্রাম রান হয় না, জাস্ট আপনি ওই টাইপের একটা প্রজেক্ট করবেন যেখানে আপনি ইউজার ইনপুট নিচ্ছি। এখন প্রজেক্টটা কী হতে পারে? যে কোনো ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ইউ ক্যান চুজ, বিকজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের প্রজেক্টগুলোর ভিতরে আপনি চাইলে ওপির যে কোনো কনসেপ্টকে ইনক্লুড করতে পারেন। লাইক আমি যদি কফি শপ ম্যানেজমেন্ট সিস্টেম ধরতে পারি, আমি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম ধরতে পারি, আমি চাইলে হচ্ছে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম ধরতে পারি, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ধরতে পারি, তারপর হচ্ছে মার্ক ম্যানেজমেন্ট সিস্টেম ধরতে পারি, আমি চাইলে বাস ম্যানেজমেন্ট সিস্টেম ধরতে পারি, আমি যদি চাই হচ্ছে সুপার শপ ম্যানেজমেন্ট সিস্টেম ধরতে পারি, ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেম ধরতে পারি। ইউ ক্যান চুজ এনি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ফর বিল্ড ইয়োর প্রজেক্ট। এখন কথা হচ্ছে স্যার প্রজেক্ট কি ইন্ডিভিজুয়াল হবে নাকি গ্রুপ ওয়াইজ হবে? অবশ্যই প্রজেক্ট গ্রুপ ওয়াইজ হবে, কারণ আপনাকে আমি যেই 40 মার্কের ইভ্যালুয়েশন দিব এই জিনিসটা হচ্ছে একা একজনের পক্ষে করা একটু ডিফিকাল্ট। এই কারণে করা অসম্ভব না, একটু ডিফিকাল্ট হয়। এই কারণে গ্রুপ ওয়াইজ দিব যাতে আপনার পরিশ্রমটা আপনি যেন ডিস্ট্রিবিউট করে নিতে পারেন সবার ভিতরে। আমার কথা কি বোঝা গেল? জি স্যার। ওকে, সো সো এই বিষয়টার ক্ষেত্রে এখন গ্রুপ সাইজ কত হবে? গ্রুপ সাইজ হবে মিনিমাম 3 মেম্বার, ম্যাক্সিমাম 4 মেম্বার। I repeat, minimum 3 members, maximum বলেন তো স্যার কত? ম্যাক্সিমাম 4 মেম্বার্স। 4 মেম্বার। এখন কথা হচ্ছে স্যার 3 জনের কম হইলে সমস্যা? অবশ্যই সমস্যা। 4 জনের বেশি হইলে সমস্যা? অবশ্যই সমস্যা। আপনি আপনার সেকশনের যত স্টুডেন্ট আছে 3/4 দিয়ে যদি গ্রুপ বানায় রেডি করেন, আপনি যে কোনো অ্যামাউন্টের স্টুডেন্টকে কী করতে পারবেন, এর মধ্যে ইনক্লুড করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার 23 জন স্টুডেন্ট আপনার সেকশনে, আপনি চাইলে 4 জনের গ্রুপ করেন 5টা, 3 জনের গ্রুপ করেন 1টা। আপনার 18 জন স্টুডেন্ট, আপনি 4 জনের গ্রুপ, আপনি আপনি চাইলে 3 জনের গ্রুপ 6টা করেন, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে স্যার গ্রুপিংয়ের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে একটা প্রবলেম আসে, স্যার আমি গ্রুপে জায়গা পাইতেছি না। এখন গ্রুপে জায়গা দুই শ্রেণীর লোক পায় না। একটা হচ্ছে যাদের ফ্রেন্ড সার্কেলের কম, রেঞ্জ কম, আর একটা হচ্ছে যারা রেগুলার না। কারণ যারা রেগুলার না ওদের তো খুঁজে পাওয়া যায় না, ওদের হদিস নড়ে যে কবে আমার সেমিস্টার শেষ হওয়ার 1 সপ্তাহ আগে আসবে, তখন ওর মনে পড়ে যে আমার তো বহুত কিছু বাকি, তখন এসে গ্রুপ খুঁজবে, এই খুঁজবে, ওই খুঁজবে। এখন কোনো গ্রুপ সে নিজে প্রজেক্ট করে ফেলছে অনেক কিছু, কারণ তার মধ্যে আর একজন গ্রুপ মেম্বার যদি আসে, ও কি এমনি এমনি মিষ্টি খাবে? মিষ্টি বানানোর সময় যারা থাকবে তারাই তো মিষ্টি খাবে, এইটাই তো নিয়ম, তাই না? সো এই জন্য অনেককে গ্রুপে নিতে চায় না। তবে এক্ষেত্রে আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব, সিঙ্গেল বা 2 জন বা 5 জন কোনো গ্রুপ তৈরি করবেন না। আমি সিআরকে নির্দেশনা দিচ্ছি যে নেক্সট যেই ক্লাস আছে, মানে আপনাদের প্রজেক্ট প্রপোজাল সাবমিশনের আগের দিন বা তার আগেই, এই উইকের ভিতরে, শুক্রবারের ভিতরে আপনারা গ্রুপ ফর্ম করে ফেলেন। গ্রুপ ফর্ম করে গ্রুপ লিস্টটা K1-এর সিআর আছেন এখানে? হ্যালো, জি স্যার। K2-এর সিআর আছেন? জি স্যার। আমি না কনফিউজ হয়ে যাচ্ছি। আমি একবার K1-এর একটা সিআর আসে, একবার মানে আপনাদের একটা সেকশনে কত সিআর আল্লাহ জানে। যাই হোক, বুঝছেন, যে সিআর থাকবেন একটু নিজের দায়িত্ব নিয়ে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আপনি কি করবেন, গ্রুপ লিস্টটা কালেক্ট করবেন এবং ওইখানে গ্রুপ লিস্টটা দিয়ে রাখবেন, যাতে আপনার উপরে পরবর্তীতে কেউ ব্লেম না দেয়, স্যার আমি জানি না, আমাকে বলা হয় নাই, কথা বুঝছেন? সো টেলিগ্রাম গ্রুপ যেহেতু সবাইকে লিঙ্কটা মেল করা আছে, তো ওই স্টুডেন্টের দায়িত্ব গ্রুপে, অফিসিয়াল গ্রুপটাতে জয়েন করা। সো আপনি আপনার সেকশনের K1-এর গ্রুপ মেম্বার যারা আছেন তারা নিজের সেকশনের গ্রুপ লিস্টটা রেডি করবেন। K2-এর যে গ্রুপ মেম্বার আছেন তারা তাদের নিজের সেকশনের গ্রুপ লিস্টটা ক্রিয়েট করে আমাকে এই উইকের ভিতরে কমপ্লিট করে নেক্সট শুক্রবারের ভিতরে আপনি আপনাদের সেকশনের গ্রুপ লিস্টটা রেডি করে আমাকে পাঠাবেন, এবং অন দ্য টপিক চুজ করে। আরেকটা বিষয় বলি, একই টপিক 2 জন পার্সন চুজ করবেন না। এখন চুজ করলে সমস্যা কী হবে, আপনি ঝামেলায় পড়বেন। আপনি সাপোজ
আমি ধরে নিলাম আপনি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম চুজ করছেন, আর একটা গ্রুপও লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম চুজ করছে, তখন কিন্তু দুইটা গ্রুপের মধ্যে কম্পিটিশন ক্রিয়েট হবে। আমার কথা কি বোঝা গেছে? আর আপনি কম্পিটিশন ক্রিয়েট করতে না চাইলে আপনারা সেপারেটলি প্রজেক্ট বানান, সেপারেট ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করেন। ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের দুনিয়াতে শেষ নাই, বোঝা গেছে? যে কোনো ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আপনি কী করতে পারেন, আপনার এই কনসোল বেস প্রজেক্টটা রেডি করতে পারেন। গ্রুপ মেম্বার ক্রিয়েট করা নিয়ে কারো কোনো জটিলতা আছে, কারো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যদি থাকে আমার কাছে এখনই শুনে নেন। শোনেন, গ্রুপ ক্রিয়েট করা মানে আজীবনের জন্য আপনি গ্রুপ ক্রিয়েট করতেছেন না, আপনি মাত্র 2 থেকে 3 সপ্তাহের জন্য গ্রুপ ক্রিয়েট করতেছেন। এইটা এটা আহামরি জটিল কোনো বিষয় না, কথা বুঝতেছেন? এমন না যে আপনার পুরো ভার্সিটি লাইফ এই গ্রুপের সাথে কাজ করতে হবে। স্যার একটা স্যার এই কোশ্চেন ছিল, যেটা হলো স্যার আমাদের তো ইডিসিও হচ্ছে প্রজেক্ট আছে বুঝছেন, ওইটার মধ্যে তো আমাদের স্যার 5 জন করে করতে না না, বলছে। ওইটার হিসাব তো আলাদা। সেই ক্ষেত্রে শোনেন বাবা, দুইটা ল্যাবই হচ্ছে K1 K2, কেউ আর কে অন্য ইসেতে নাই, মানে একটা পার্সন আর কি K1 বা K2 তে আলাদা আলাদা নাই। জি স্যার। তো ওরা তো 5 জন করে আর কি ওরকম করে আর কি না ইডিসি এর হয়েছে, প্রজেক্ট আর ওর ইডিসি সাথে উনি সেটা উনি করতে উনি চাইছিল। শোনেন, আমি বলি বাবা, সব ল্যাব কি সমান হবে? সব ল্যাব তো সমান না। ওনার ল্যাবের কমপ্লেক্সিটি অনুযায়ী উনি 5 জনের গ্রুপ মেম্বার চুজ করছে। আমার কথা বুঝতেছেন না? আমি আগে 2 থেকে 3 জনের গ্রুপ নিতাম, কিন্তু আমি এবার ডিসিশন নিয়েছি 3 থেকে 4 জনের গ্রুপ নিব। আপনি আমার প্রিভিয়াস যদি সিনিয়র বড় ভাইদের সাথে আপনার পরিচয় থাকে, স্যার কয়জনের গ্রুপ অ্যালাউ করতে শুনে দেখেন। 2 থেকে 3 জন, সর্বনিম্ন 2 জন, ম্যাক্সিমাম 3 জন। সেখানে আমি একটু আপনাদেরকে ফ্লেক্সিবিলিটি দিলাম এই কারণেই যে আপনারা যেন আরেকটু ফ্লেক্সিবল হইতে কাজ করতে পারেন, যেন 3 থেকে 4 জন হয় আর কি, বোঝা গেছে? ওইটা ওর মতো, ওইটা ইবিসি ল্যাবের গ্রুপ ক্রিয়েট করছেন, ওই গ্রুপই যে আপনার প্রত্যেকটা কোর্সের মধ্যে রাখতে হবে এমন কোনো সংবিধান তো নাই, তাই না? আপনি এইটার জন্য আলাদা করেন। এবং গ্রুপ ক্রিয়েট করার ক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা ভালোরা মিলে একটা গ্রুপ বানাইলেন আর সব খারাপরা মিলে একটা গ্রুপ বানাই, এইভাবে করেন না। নিজের একটা ব্যালেন্স ক্রিয়েট করে নেবেন নিজেদের ভিতরে। আপনারা যথেষ্ট ম্যাচিউর স্টুডেন্ট, তাই না? আপনারা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, দ্যাট মিনস ইউ আর সো মাচ ম্যাচিউর। এখানে আপনারা ছোট বাচ্চা না যে আপনারা একে অপরের সাথে হিংসা ক্রিয়েট করবেন। আপনারা নিজেদের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করে গ্রুপ বানাবেন, এমন গ্রুপ বানাবেন যেখানে আপনার উইক স্টুডেন্টও আছে, এভারেজ স্টুডেন্টও আছে, গুড স্টুডেন্টও আছে। তাহলে হবে কি, যে গুড সে ভাববে যে আমারই মনে হয় বেশি খাতা লাগবে। না বাবা, জ্ঞান শেয়ার করলে জ্ঞান কমে না, বুঝছেন? জ্ঞান এমন একটা জিনিস, এটা আপনি যত শেয়ার করবেন এটা ততই ইনক্রিজ হবে। উল্টা হয়, যদি আপনি শেয়ার না করেন আপনার কমে যাবে, বুঝছেন? আপনার ফ্রেন্ডই কিন্তু উপকার হবে, আপনার ওই খারাপ ফ্রেন্ডটা যা ভবিষ্যতে আপনার প্রয়োজন হবে না, আপনি কিন্তু এটা কোনো গ্যারান্টি নাই, বোঝা গেছে? সো এই জন্য বলবো যে আপনারা নিজেদের মধ্যে গ্রুপ ক্রিয়েট করার ক্ষেত্রে অবভিয়াসলি একটা ব্যালেন্স ক্রিয়েট করে নেবেন। সবাই ভালোরা মিলে যদি একটা গ্রুপে চলে যান তাহলে তো একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? সো মিনিমাম 3 জন, ম্যাক্সিমাম 4 জন। 3 জনের কম না, 4 জনের বেশি না। এই গ্রুপ লিস্টটা সিআরের কাছে আপনারা নিজ দায়িত্বে সবাই গ্রুপ ক্রিয়েট করে জমা দিয়ে দেবেন উইথ দ্য টপিক, অবশ্যই টপিক দিয়ে, এবং ট্রাই টু অ্যাভয়েড দ্য ডুপ্লিকেট টপিক। একই টপিক একাধিক গ্রুপ চুজ করা থেকে বিরত থাকবেন, করে সিআরকে জমা দিবেন। সিআর K1 এবং K2 দুই সেকশনের সিআরকে বলতেছি, আপনারা শুক্রবার রাতের ভিতরে টেলিগ্রাম গ্রুপে গ্রুপ লিস্টটা পোস্ট করে দিবেন, বোঝা গেছে? এবং আইডিটা যেন ভুল না হয়, আইডি ভুল হইলে কিন্তু সব শেষ, কথা বুঝছেন? আইডিটা কিন্তু মনোযোগের সহিত স্যার দিবেন। টপিকটা আপনি দিয়ে দিলে ভালো হতো। টপিক আমি দিলে সমস্যা, আপনি বলতেছেন ভালো হতো, পরে বলবেন যে স্যার ওরে সহজ টপিক দিয়েছেন, আমারে কঠিন টপিক দিয়েছেন। আপনি নিজের মধ্যে চুজ করেন, আপনারা নিজেরা একটা এক্সেল শিট ক্রিয়েট করে নেন, ওইখানে নিজেরা বলে দেন যে আমি একজন একটা টপিক চুজ করলে ওই টপিক জন্য সেকেন্ড পার্সন না নেন। এখন একজনের মনের মধ্যে শখ আছে যে স্যার আমি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম করব, আর একজনের মনের মধ্যে শখ আছে স্যার আমি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম করব। এখন যে আগে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমকে ডাটাটা ইনক্লুড করবে সে ওইটা করবে, আরেকজন করবে না। এখন যদি করেনও, দুইজনের প্রজেক্ট একদম সেপারেটলি কমপ্লিট আলাদা ফাংশনালিটি নিয়ে করতে হবে, যেটা খুবই মুশকিল। কথা কি বোঝা গেছে? যেটা হয় না নর্মালি। তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের অভাব নেই, আপনি যত এক্সেপশনাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম চুজ করবেন আপনার প্রজেক্টের ইম্প্যাক্ট তত ভালো ক্রিয়েট হবে। তবে মূল বিষয় হচ্ছে আপনার প্রজেক্টের মধ্যে যেন ওপির যে যতগুলো বেস কনসেপ্ট আছে, ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তারপরে হচ্ছে আপনার এনক্যাপসুলেশন, পলিমরফিজম, এক্সেস মডিফায়ার, সব কিছু যেন থাকে। সব কিছু ইনক্লুড করে আপনাকে কী করতে হবে, আপনার এই কনসোল বেস প্রজেক্টটা তৈরি করতে হবে।
আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে, সো এখন আসেন হচ্ছে যে এখন এই প্রজেক্টটার মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে 40। এই 40 মার্কে আমি হচ্ছে এতগুলা ক্যাটাগরিতে ডিভাইড করছি। তার মধ্যে প্রথম ক্যাটাগরির নাম হচ্ছে প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশনস। প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশনস হচ্ছে এমন একটা বিষয় যেখানে এই যে আমি যখন প্রজেক্ট প্রপোজাল নামে হচ্ছে একটা সেকশন ক্রিয়েট করা আছে, এখানে যখন আমি ক্লিক করব, এখান থেকে আমি দেখতে পারবো এইখানে আপনাকে কোনো কোনো প্রজেক্টের কোনো কাজই আপনাকে করে দেখানো লাগবে না, কোনো সোর্স কোডের প্রয়োজন নাই। আপনি জাস্ট চুজ করবেন আপনি কোন প্রজেক্টটা করতেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমি সাপোজ চুজ করছি আমি XYZ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার বানাবো, কনসোল বেস সফটওয়্যার বানাবো, XYZ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। এখন আমার এই XYZ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার যে বানাবো এইটার প্রপোজাল সাবমিশন করতেছি আর কি, এটা যে ইমপ্লিমেন্ট করতেছি না কিন্তু। আমার কথা কিন্তু ভালো মতো বুঝে নিয়েন। এখন প্রপোজাল সাবমিশন কিভাবে করতেছি, এই যে এই 4টা জিনিসের উপরে আপনাকে কি করতে হবে, একটা রিপোর্ট জেনারেট করতে হবে এবং একটা গ্রুপ প্রেজেন্টেশন স্লাইড বানাইতে হবে। এখানে সুন্দর মতো দেখেন প্রজেক্ট প্রপোজাল সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশনের একটা শিডিউল দেওয়া আছে। এটা হচ্ছে নেক্সট উইক নভেম্বরের 24 তারিখ হচ্ছে K1রা অ্যাটেন্ড করবেন, নভেম্বরের হচ্ছে 25 তারিখ হচ্ছে K2রা অ্যাটেন্ড করবেন অন দ্য শিডিউল টাইম। বুঝতে পারছেন? সো এবং এই স্যার প্রজেক্ট আরেকবার একটু যদি স্যার বলতেন। এই দেখেন এইখানে বিএলসিতে আপনি প্রজেক্ট প্রপোজালের উপরে ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন বাবা, বুঝছেন? 67 K1 এর টাইম শিডিউল দেওয়া আছে, K2 এর এটা প্রজেক্ট প্রপোজাল সাবমিশন এবং এইটাতে মার্ক হচ্ছে 10। এটাতে মার্ক কত? এই যে আমরা ফাইনাল ইয়ার প্রজেক্টের ভিতরে মূল টেবুলেশন জিনিসটা দেওয়া আছে, এই যে এখানে সুন্দর মতো বলা আছে 10 মার্ক। এবং একটা বিষয় বলি বাবা, এই প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশনের 10 মার্ক, প্রজেক্ট রিপোর্ট সাবমিশনের 15 মার্ক, আর এই প্রজেক্ট ভিডিও ডেমনস্ট্রেশনের 5 মার্ক, টোটাল 30 মার্ক কিন্তু গ্রুপ ওয়াইজ। এই 30 মার্কের মধ্যে যদি গ্রুপের কেউ একজন যদি প্রজেক্ট প্রপোজাল সাবমিশনের 10-এর মধ্যে 3 পায়, গ্রুপের সবাই 3 পাবে। কথা বুঝতেছেন? কেউ প্রজেক্ট রিপোর্ট সাবমিশনে কেউ যদি 15-তে 5 পায় কোনো গ্রুপ, সবাই 5 পাবে। শুধু ইন্ডিভিজুয়াল মার্কিং হবে কোথায়? প্রজেক্ট প্রেজেন্টেশনে। তার মানে গ্রুপ টিম ওয়ার্কটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি জানি টিমের মধ্যে সবাই কাজ করবে না, বোঝা গেছে? সো কিন্তু আপনার টিম মেম্বারের জন্য নলেজ থাকে সবগুলো বিষয়ের উপরে। কারণ আমি যখন আপনাকে ফাইনাল প্রজেক্ট প্রেজেন্টেশনটা যখন নিব, তখন কিন্তু আমি আপনার অ্যাটিটিউড বা বিহেভিয়ার দেখলে বুঝে যাব এই টিমের মধ্যে আপনার কন্ট্রিবিউশন কী। বুঝতে পারতেছেন? আপনাকে আলাদাভাবে তো অবশ্যই জিজ্ঞেস করবো, রিপোর্টের মধ্যে অবশ্যই লিখতে হবে সেলফ কন্ট্রিবিউশনগুলো। বাট ওই স্টুডেন্টের চেহারা দেখলে, তাকে 2-3টা কোশ্চেন করলে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে সে আদৌ এটার সাথে কেমন ইনভলভ ছিল, কেমন ইনভলভ ছিল না। সো প্রজেক্ট প্রেজেন্টেশনের যে 10 মার্ক আছে, এই 10 মার্ক কিন্তু ইন্ডিভিজুয়াল মার্কিং করা হবে। কেউ এখানে গ্রুপের মধ্যে 2ও পাবে, কেউ গ্রুপের 10-এ 8ও পাবে। আর বাকি যে 30 মার্ক আছে এটা কিন্তু গ্রুপ ওয়াইজ মার্কিং। ভিডিও ডেমনস্ট্রেশন বানাইছেন, পাশে গ্রুপে 4 পাইছে, মানে গ্রুপে সবাই 4 পাইছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? ওকে, সো এখন একটু খেয়াল করেন, এই যে এখানে যে প্রজেক্ট প্রেজেন্টেশন আছে, আমাদের প্রথম নেক্সট উইকে আমাদের কাজ হচ্ছে, এই উইকের পরের উইক মানে নভেম্বরের 24 তারিখ এবং নভেম্বরের 25 তারিখ হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে আমরা প্রজেক্ট প্রপোজাল সাবমিট করব এবং এইটার উপরে সাবমিট করব। আমি কি বললাম কিছুক্ষণ আগে বলছি, যত রিপোর্ট দুনিয়াতে তৈরি করবেন সব রিপোর্টে আপনার টেবিল অফ কন্টেন্ট মানে ইন্ডেক্সটা থাকবে। বোঝা যাচ্ছে? সো দ্যাট মিনস প্রজেক্ট রিপোর্ট সাবমিশনের ক্ষেত্রেও আপনার কাভার পেজ থাকবে, আপনার কাভার পেজের পরে একটা কি থাকবে, ইন্ডেক্স থাকবে, যেটাকে আমরা টেবিল অফ কন্টেন্ট বলে থাকি, ওইটা থাকবে। দিয়ে আপনি এই 4টা জিনিসকে আপনার ডিসক্রাইব করতে হবে। ইউ ক্যান ইউজ দ্য ডায়াগ্রাম অলসো, ইউ ক্যান ইউজ প্যাসেজ, ইউ ক্যান ইউজ পয়েন্টস, এনিথিং, কোনো প্রবলেম নেই। এই রিপোর্টের কোনো নির্দিষ্ট কোনো টেমপ্লেট নাই, এটা আপনার উপরে আমি ছেড়ে দিছি। আপনার রিপোর্টটা আমি দেখবো যে আপনি কত সুন্দর একটা রিপোর্ট রাইটিং করতে পারেন। আর যদি কোনো কারেকশন বা কোনো ফর্মালিটিস থাকে আমি এখানে বলে দিব। তবে আপনাদের ফাইনাল প্রজেক্ট রিপোর্টের আমি আলাদা টেমপ্লেট দিয়ে দিব, ওইখানে কথা বলবো কিছুক্ষণ পরে। তো ওইটাকে আপনাকে টেমপ্লেট ফলো করতে হবে। যখন আমি টেমপ্লেট দিয়ে দিব তখন আপনাকে টেমপ্লেট অনুযায়ী কাজ করতে হবে। যখন আমি টেমপ্লেট দিব না, তখন আমি যে ইনস্ট্রাকশনগুলো দিব ওই ইনস্ট্রাকশন মেনে আপনাকে কী করতে হবে, নিজ দায়িত্বে টেমপ্লেট বানায় কাজ করতে হবে। সো এইটা আমি বলেই দিছি যে এখানে আপনার মূলত 4টা জিনিস আপনাকে রাখতে হবে। একটা হচ্ছে অবজেক্টিভ, মানে হুইচ প্রবলেম ইউ আর গোয়িং টু সলভ অ্যান্ড হাউ। আপনি যে প্রজেক্টটা চুজ করছেন সেই প্রজেক্টের কী প্রবলেম সলভ করতেছে এবং কীভাবে সলভ করতেছে। মূল উদ্দেশ্যটা আপনি এখানে লিখবেন। মিনিমাম 150 থেকে 200 ওয়ার্ডের ভিতরে আপনি কী করবেন, এই জিনিসটা কাভার আপ করবেন।
এবং ট্রাই টু ইউজ প্যাসেজ, নট স্মল বুলেট পয়েন্ট। ওকে, ইউ ক্যান ইউজ ডায়াগ্রাম অলসো, ইউ ক্যান ইউজ অ্যানি ইমেজ অলসো, বাট আপনি করতে হবে। মেন কথা এটা কিন্তু আমি ভবিষ্যতের কাজ করতেছি, এখানে আবার সবাই প্রজেক্ট কমপ্লিট করে ফেলেন না। আপনাদের সমস্যা হচ্ছে যে অনেকে কী করে, পুরা প্রজেক্ট কমপ্লিট করে প্রজেক্ট প্রপোজালের ভিতরে উল্লেখ করে দেয় যে আমি প্রজেক্ট কমপ্লিট আছে আমার। এখন দেখেন, আপনি বিয়ের এঙ্গেজমেন্ট আর বিয়ে করা কি এক জিনিস? একরকম না। এঙ্গেজমেন্ট হচ্ছে বিয়ের আগের একটা বিষয়, তাই না? প্রজেক্ট প্রপোজাল হচ্ছে আপনার ফাইনাল প্রজেক্ট কমপ্লিটের আগের বিষয়। এখানে আপনার প্রজেক্ট কমপ্লিট হইতেই পারে, কোনো সমস্যা নেই। আপনারা খুব ভালো টিম ক্রিয়েট করছেন, আপনারা কাল পরশু বসে প্রজেক্ট তুলে ফেলছেন, কোনো প্রবলেম নাই। কিন্তু প্রজেক্ট প্রপোজাল এখানে কিন্তু আপনাকে এটা প্রকাশ করা যাবে না যে আমার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। প্রজেক্ট প্রপোজাল হচ্ছে আপনি আমাকে একটা প্রপোজাল দিচ্ছেন যে স্যার আমি এই বিষয়টা করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি, সেই বিষয়ে আপনি আমাকে একটা কমিটমেন্ট ক্রিয়েট করতেছেন। সো তারপরে আসতেছে মোটিভেশন। মোটিভেশন হচ্ছে হোয়াই আর ইউ ডুইং দিস প্রজেক্ট, আপনি প্রজেক্টটা কেন ক্রিয়েট করতেছেন। এখন এইটা দেখা গেল আমরা যদি অনেস্ট মোটিভেশন শুনি, সেটা হচ্ছে কি, স্যার আমাদের মার্কেট প্রয়োজন তাই আমি প্রজেক্টটা করতেছি, তাই না? কিন্তু আসলে তো এটা আমি আপনি জানি, বাট আমাদের মোটিভেশনটা হবে অন্যরকম। যেমন আপনি সাপোজ একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ডিবেট করছেন, এটার মোটিভেশন কী হবে? মোটিভেশনটা হবে যে কেন আপনি এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমকে চুজ করলেন, আপনি অন্যটাকে কেন চুজ করলেন না, ঠিক আছে? আপনি এইটার দিকে কেন অ্যাট্রাক্টিভ হলেন? আরও তো অনেক ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ছিল, তাই না? সো এইটার উপরে আপনাকে বেসিস করে মিনিমাম 150 to 200 ওয়ার্ডের ভিতরে একটা প্যারাগ্রাফ বা প্যাসেজ ক্রিয়েট করতে হবে। তারপরে এক্সপেক্টেড আউটকাম বলছি মানে কি, আসন্ন আউটকাম কী হতে পারে। এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার যদি আপনি বানান, এটা এক্সপেক্টেড আউটকাম কী কী হতে পারে সেইগুলো আপনি এখানে কী করবেন, উল্লেখ করবেন। আমার কোনো বিষয় যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আমাকে কিন্তু সাথে সাথে বলতে হবে, স্যার আমি জায়গাটা বুঝি নাই। বোঝা গেছে? সো এই এক্সপেক্টেড আউটকামের ভিতরে বা ফাইনাল আউটকাম বা ডেলিভারেবলস ভিতরে আপনি রাখবেন আপনার প্রজেক্টের যে আউটপুটটা আসতে পারে, সেই জিনিসটা আপনি 150 to 200 ওয়ার্ডের ভিতরে লিখবেন। আমি কিন্তু ওয়ার্ড লিমিট করে দিচ্ছি, দ্যাট মিনস আমি 200 ওয়ার্ডের জায়গায় আপনি যে 2000 ওয়ার্ড লিখবেন তাহলে কিন্তু হবে না। আপনাকে 200 ওয়ার্ডের ভিতরেই কিন্তু লিখতে হবে। আমি বেশি লেখা চাই না, আমি অল্প লেখা চাই, বুঝতে পারতেছেন? কিন্তু টু দ্য পয়েন্টে লেখা চাই। এখন দেখেন, আবার এত কম লিখেন না যেটা 150 ওয়ার্ডের নিচে চলে আসে। বোঝা যাচ্ছে? এখন এরপরে দেখেন কম্পারেটিভ অ্যানালাইসিস অ্যান্ড এক্সেপশনাল পার্ট ইন দ্য প্রজেক্ট। এখন আমি জানি যে বাবা একটা কনসোল বেস প্রজেক্ট, এটা আহামরি অনেক এক্সেপশনালিটিস থাকবে না। তারপরেও আপনি আপনার লেভেলের প্রজেক্টগুলোর সাথে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করবেন। এটা এই কারণে যে আপনি একটা সফটওয়্যার বানাচ্ছেন, XYZ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, এটা মার্কেটে যে সফটওয়্যারগুলো এক্সিস্ট করতেছে বা যারা অন্যান্য সফটওয়্যার এইভাবে তৈরি করছে বা এই সফটওয়্যার যখন ছিল, এর সাথে আপনার কনসোল বেস সফটওয়্যারের কী কী ডিফারেন্স আছে, আপনারটার মধ্যে কী এক্সেপশনালিটিস আছে যেটা ওইটার মধ্যে ছিল না। এটা আপনি একটা মানে নিজেরা একটু এটা দেওয়ার কারণ জানে আপনি এটা নিয়ে কেস স্টাডি করেন, এটা নিয়ে লিটারেচার রিভিউ করেন, রিলেটেড ওয়ার্কগুলো আপনি ঘাটাঘাটি করেন। কথা বুঝছেন? এই জন্যই এই অংশটা রাখা। সো এই জিনিসটা রাখতে হবে, সেটা হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস এন্ড এক্সেপশনাল পার্ট ইন দ্য প্রজেক্ট। আপনি প্রজেক্টের মধ্যে কি আপনি আপনার এই রিলেটেড ওয়ার্ক যে কাজগুলো হয়েছে সেগুলোর সাথে আপনি নিজে আপনার প্রজেক্টকে কম্পেয়ার করবেন। তারপর এক্সেপশনাল কি রাখতে চাচ্ছেন আপনার প্রজেক্টের মধ্যে সেটাকে আপনি এখানে উল্লেখ করলেন। এটাও 150 to 200 ওয়ার্ডের ভিতরে আপনাকে কমপ্লিট করতে হবে। এই জিনিসটার উপরে আপনি কি করবেন, একটা রিপোর্ট জেনারেট করবেন এবং সেম জিনিসটার উপরে আপনি কি করবেন, একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবেন। প্রেজেন্টেশন স্লাইডের মধ্যে সবথেকে কমন একটা সমস্যা হচ্ছে আপনারা প্যাসেজ ইনক্লুড করেন। প্যাসেজ থাকবে রিপোর্টের মধ্যে, স্লাইডের মধ্যে থাকবে বুলেট পয়েন্ট, আপনার পয়েন্ট থাকবে, ডায়াগ্রাম থাকবে, এগুলো দিয়ে আপনি কি করবেন, যে এই প্যাসেজটা আপনি রিপোর্টের মধ্যে রাখছেন ওইটাকে আপনি বর্ণনা করবেন। আমার বিষয়টা কি বুঝাইতে পারছি আপনাকে? হ্যালো? জি স্যার। জি স্যার। ওকে, বুঝতে অসুবিধা হলে বলতে হবে বাবা। আমি আপনাকে বকাবকিও করতেছি না, আমি আপনাকে রাগও করতেছি না, আমি জাস্ট অনেক স্টেজ ফরওয়ার্ড একটু দ্রুত ফাস্ট কথা বলতেছি, বিকজ আমাদের অনেকগুলো বিষয়ে কথা বলতে হবে। সো এইটা ছিল আপনার প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশনস। এই জিনিসটা যখন কমপ্লিট হয়ে যাবে, এই টাইমের মধ্যে যখন সাবমিট হয়ে যাবে, এইখানে একটা সাবমিশন আছে, এটা শুধুমাত্র BLC সাবমিশন আছে, এটার আবার গুগল সাবমিশন নাই, মানে আপনার হচ্ছে সাবমিশন নাই আর কি, ড্রাইভ সাবমিশন করা লাগবে না, গুগল ফর্ম সাবমিশন নাই। গুগল ফর্ম সাবমিশন আছে হচ্ছে রিপোর্টে।
সো প্রজেক্ট প্রপোজাল সাবমিশনের ক্ষেত্রে আপনি এইখানে কি করবেন, এখানে দুইটা ফাইল সাবমিট করবেন। একটা ফাইল হচ্ছে আপনার যে প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট আপনি যেটা বানাইছেন, এই প্রজেক্ট প্রপোজাল রিপোর্টটাকে হচ্ছে কি করবেন, আপনি এখানে সাবমিট করবেন। একটা বিষয় মাথায় রাখবেন, রিপোর্টটা আমার ওই দিন প্রেজেন্টেশন দেওয়ার পরে সাবমিট করলেই ভালো হয়, বিকজ আপনাদের রিপোর্টের মধ্যে অনেক সময় অনেক কিছু ভুল থাকতে পারে, যেগুলো আমি আপনাকে কারেকশন করে দিব। প্রজেক্ট প্রপোজাল রিপোর্টের দিন কারেকশন করে দিব, যে কারেকশনগুলো করে দিব ওই কারেকশনগুলো ঠিক করে সফট কপিটা তারপর এখানে সাবমিট করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? সো এই প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট এবং প্রজেক্ট প্রপোজাল রিপোর্টের যে প্রেজেন্টেশন, এই দুইটা ফাইল এখানে বলা আছে যে সাবমিশন ফাইলটা হচ্ছে পিডিএফ অ্যান্ড পিপিটিএক্স। এই ফরম্যাট ছাড়া কিন্তু এখানে ফাইল সাবমিশন নিবে না। এবং রিপোর্ট সাবমিশনের ক্ষেত্রে এখন বিষয় হচ্ছে এখানে একটা কথা উল্লেখ করা আছে, সাবমিশন উইল বি ইন্ডিভিজুয়াল নট গ্রুপ ওয়াইজ। মানে একটা গ্রুপে 4 মেম্বার মিলে একটা প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট তৈরি করছে, একটা প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশন তৈরি করছে। 4 মেম্বারই একই রিপোর্ট একই প্রেজেন্টেশন বিএলসিতে সাবমিট করবেন। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? কিন্তু পার্থক্য হবে কোথায়? ফাইল রিনেমে পার্থক্য হবে। রিনেম করার ক্ষেত্রে এই যে আপনার আইডিটা কি হবে, চেঞ্জ হবে। প্রজেক্ট প্রপোজাল রিপোর্টের ক্ষেত্রে জাস্ট লিখবেন রিপোর্ট, হাইপেন দিয়ে আপনার আইডি, তারপরে স্পেস দিয়ে আপনার সেকশনের নাম। প্রেজেন্টেশনের ক্ষেত্রেও রিপোর্টের জায়গায় লিখবেন প্রেজেন্টেশন, আপনার আইডি, আপনার সেকশনের নাম দিয়ে আপনি এখানে কী করে দেবেন, সাবমিশন দিবেন। অবশ্যই মাথায় রাখবেন ফাইল সাইজ যেন 8 মেগাবাইটের বেশি না হয়, 8 MBর বেশি যেন না হয়। একটা ফাইল যেন মিনিমাম 8 MBর ভিতরে হয়। যদি এক্ষেত্রে আপনার কী হয়, ফাইল সাইজ বড় হয়ে যায়, ওই যে বললাম ফাইল রিডিউসার অ্যাপস আছে, ওই অ্যাপস দিয়ে আপনি কী করে নেবেন, ছোটো করে নেবেন। সো প্রজেক্ট প্রপোজাল সাবমিশন এবং প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশন নিয়ে কি কারো কোনো কোশ্চিন আছে? আমার কথা কি শোনা গেছে, বোঝা গেছে? হ্যালো, জি স্যার। এত লেট রেসপন্স আসতেছে কেন? সবাইকে হ্যান্ড রেজ করেন তো। এখানে 41 আছেন। ওকে, ঠিক আছে, একটু অ্যাক্টিভ দেখাবেন, বুঝছেন? মানে এটা আমি একা একা বক বক করতেছি, তো ক্লাসে থাকলে আপনারা সামনে থাকেন, আমার কথা বলতে ভালো লাগে। একা একা আমার কথা বলতেও খারাপ লাগে, আপনার শুনতেও বিরক্ত লাগে, আমি বুঝি, বাট আমাদের অপশন নাই বাবা, এই কারণে এই সিচুয়েশনে আসা। এখন এটা লাস্ট ডেট দেখেন, এটা লাস্ট ডেট হচ্ছে আপনার অ্যাটেন্ড করার লাস্ট ডেট হচ্ছে ফিজিক্যালি, এটা সাবমিশন এবং অ্যাটেন্ড করার লাস্ট ডেট হচ্ছে নভেম্বরের 24 তারিখ, নভেম্বরের 25 তারিখ। অবশ্যই নভেম্বরের 24 তারিখ আপনি যখন প্রেজেন্টেশনটা দিবেন, আপনার প্রজেক্ট প্রপোজাল সাবমিশনের হার্ড কপিটা আপনি নিয়ে আসবেন, এবং ওইটাতে আমি কি করে দিব, সাইন করে দিব, সাইন করে আপনার কাছে দিয়ে দিব। এই সাইন করা রিপোর্টটা আপনি পরবর্তীতে ফাইনাল প্রজেক্ট রিপোর্ট সাবমিশনের সময় ওইটার সাথে আলাদাভাবে জমা দিবেন। যাদের প্রজেক্ট প্রপোজাল সাবমিশন থাকবে না তাদের ফাইনাল প্রজেক্ট সাবমিশন নেওয়া হবে না। একদম স্ট্রেট ফরওয়ার্ড ক্লিয়ার কথা। আপনি প্রজেক্ট প্রপোজাল সাবমিশনে মার্ক অল্প, বাট এটার গুরুত্ব অনেক বেশি। যাদের প্রজেক্ট প্রপোজাল সাবমিশন থাকবে না বা প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশনে যারা অ্যাটেন্ড করবেন না, তাদের ফাইনাল প্রজেক্ট নেওয়া হবে না। আমার কথা কিন্তু স্পষ্ট, বুঝছেন? এমন কাজ করেন জি, স্যার। না যে স্যার আমি প্রজেক্ট প্রপোজাল সাবমিশন দিই নাই, আমি এখন ফাইনাল প্রজেক্ট বানাই নিয়ে চলে আসছি। ওইটার কোনো গুরুত্ব আপনার নাই। এটাতে মার্ক অল্প, বাট এটার গুরুত্ব অনেক বেশি আমার কাছে। বোঝা গেছে? সো আপনার কাছেও এটার গুরুত্ব যেন বেশি থাকে। সো এইখানে আপনি কি করবেন, সাবমিট করবেন। এই টাইমটাতে আপনি কি করবেন, এই টাইমটাতে আপনি হচ্ছে ফিজিক্যালি রিপোর্ট জমা দিবেন, ফিজিক্যালি প্রেজেন্টেশন দিবেন K1 K2। আর ডিসেম্বরের 1 তারিখ রাত 12টার আগেই, এই যে রাত 12টার আগেই আপনি বিএলসিতে সফট কপিটা সাবমিট করে ফেলবেন। ওকে, তো আমাদের প্রজেক্ট প্রপোজাল সাবমিশনের যে 10 মার্ক ছিল, এই 10 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশন ওয়ার্ক প্রসিডিওর কিন্তু আমি বলে দিছি, এটা কিন্তু আপনাদের নেক্সট উইকে হবে। সো এই শুক্রবারের ভিতরে গ্রুপ রেডি করেন। সিআরকে আবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, গ্রুপ লিস্ট আমার কাছে কিন্তু আপনারা নিজ দায়িত্বে জমা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়া মানে গ্রুপে জমা দিয়ে দিবেন, ওইখান থেকে আমি সিন করে নেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। সো এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে বাকি 30 মার্ক। বাকি 30 মার্ক আমাদের কোথায় আছে? বাকি 30 মার্ক হচ্ছে আছে আমাদের এই যে আমাদের প্রজেক্ট প্রপোজাল সাবমিশন শেষ। এখন আমাদের থাকলো কি, প্রজেক্ট রিপোর্ট সাবমিশন, প্রজেক্ট প্রেজেন্টেশনস অ্যান্ড ভিডিও ডেমনস্ট্রেশনস। ওকে, এখন এইটা কবে হবে? এই দেখেন এইখানেও আমার একটা কপি ক্রিয়েট করে দেওয়া আছে, এখানে সুন্দর মতো বলা আছে প্রজেক্ট প্রপোজাল সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশনস, আর এখানে বলা আছে যে শিডিউল অফ প্রজেক্ট রিপোর্ট সাবমিশন অ্যান্ড প্রজেক্ট প্রেজেন্টেশন। এইটা হচ্ছে আমাদের ফাইনাল জিনিস। এইটা হচ্ছে আপনি নেক্সট উইকে জমা দিবেন 24 এবং 25 তারিখ K1 এবং K2 প্রজেক্ট প্রপোজাল জমা দিবে। তার এক সপ্তাহ পরে মানে ডিসেম্বরের 1 তারিখ এবং ডিসেম্বরের 2 তারিখে আপনারা হচ্ছে প্রজেক্ট রিপোর্ট সাবমিশন করবেন।
আমার কথা কি বোঝা গেছে? তার ঠিক 1 সপ্তাহ পরে আপনি কি করবেন? প্রজেক্ট রিপোর্ট সাবমিশন করবেন। প্রজেক্টের ব্যাপারে আরেকটা কথা বলি দেখেন, ডাটাবেস নিয়ে অনেকের কনফিউশন থাকে। স্যার আমি ডাটাবেস কি ইউজ করতে পারবো কি পারবো না? একটা বিষয় দেখেন, আপনাদের কি ডাটাবেস কোর্স এখনো করানো হইছে? না স্যার। করানো হয় নাই। এটা তো আমিও জানি। এই কারণে এই জিনিসটা ম্যান্ডেটরি না। আপনি চাইলে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করেও করতে পারেন, অথবা সিতে যেমন ফাইলের কাজ শিখছেন ফাইল দিয়েও করতে পারেন। কিন্তু ডাটাবেস এখানে ম্যান্ডেটরি। এখন কেউ যদি চায় যে স্যার আমি ডাটাবেস দিয়ে করব, যেমন আমি আমার পার্সোনালি আমি আমার ইউনিভার্সিটি লাইফে ডাটাবেসের কাজ দিয়ে আমি আমার জাভার প্রজেক্ট জমা দিছিলাম, কোনো সমস্যা নাই। কেউ যদি চায় যে আমি জানি স্যার বা করতে পারবো, সে অ্যাজ ইয়োর উইশ আপনি কনসোল বেস সফটওয়্যারের মধ্যে আপনি ডাটাবেস কানেকশন করে প্রজেক্ট করতে পারেন, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি ডাটাবেস ইউজ করলে আপনার অবশ্যই আপনার ভ্যালু আমার কাছে বাড়বে, কিন্তু ইউজ না করলে কি ভ্যালু কমবে? না, ভ্যালু কমবে না। আমার মূল বিষয় ডাটাবেস না, আমার মূল বিষয় হচ্ছে ওপি কনসেপ্ট। আপনি ওপির যে 6টা বেস কনসেপ্ট আছে এটা আপনার প্রজেক্টের মধ্যে আছে কি না, এইটা হচ্ছে আমার কাছে মূল বিষয়। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? ওকে, সো এখন দেখেন ফাইনাল প্রজেক্ট সাবমিশন। ফাইনাল প্রজেক্ট সাবমিশনের জন্য আমাদের এখানে 3টা জিনিস আছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রজেক্ট রিপোর্ট সাবমিশন, প্রজেক্ট প্রেজেন্টেশন, তার প্রজেক্ট ভিডিও ডেমনস্ট্রেশন। প্রজেক্ট রিপোর্ট সাবমিশনটা কিভাবে কি হবে, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এইটাতে কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল কোনো মার্কিং নাই। এটাতে কিন্তু গ্রুপ ওয়াইজ যদি 15 থেকে 10 পাই, গ্রুপের সবাই 10 পাবে। 15তে 15 পাইলে গ্রুপের সবাই 15 পাবে। সো এখানে কিন্তু টিম কন্ট্রিবিউশনের খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। আপনারা অবশ্যই টেমপ্লেটের সাথে মিলায়ে দেখবেন। রিপোর্ট সাবমিট করার আগে অবশ্যই কী করবেন, টেমপ্লেটের সাথে আপনাদের কাজটাকে মিলায়ে দেখবেন। টেমপ্লেট মানে কি? টেমপ্লেট দেখেন, আমি আপনাকে রিপোর্ট সাবমিশনের ক্ষেত্রে মানে খাবার, আপনাকে যখন আমি একটা খাওয়ার মেনু ধরাই দেবো, আপনি কিন্তু মেনুর বাইরে খাবার অর্ডার করতে পারবেন না। কিন্তু আমি যখন কোনো খাবারের মেনু দিব না, তখন কিন্তু আপনি যে কোনো খাবার চাইলে অর্ডার করতে পারবেন। যেই কাজটা আমি রিপোর্ট সাবমিশনের প্রজেক্ট প্রপোজাল সাবমিশনের ক্ষেত্রে করছি, আমি কোনো টেমপ্লেট দিই নাই। আমি বলছি আপনি নিজেদের মতো কি করেন, বাজার করে দিছি, এখন আপনি রান্না করে খান। কিন্তু এই রিপোর্ট সাবমিশনের ক্ষেত্রে আমি আপনাকে একটা টেমপ্লেট দিয়ে দিব, মানে আমি বাজার করে আবার মেনুও দিয়ে দিব, যে বাজার করছি ঠিকই কিন্তু এই মেনুর বাইরে কিছু রান্না করতে পারবেন না। যদি করেন তাহলে কিন্তু হবে না। তো কেমন বিষয়টা হচ্ছে দেখেন, এইখানে আমি যদি এইখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার একটা পিডিএফ ফাইল ওপেন হবে। পিডিএফ ফাইলটা এই কারণেই দেওয়া, এখানে ক্লিক করলে আমার যে ফাইলটা ওপেন হবে সেটা হচ্ছে আমার ওয়ার্ড ফাইল। এখন এই ওয়ার্ড ফাইলটা কিন্তু এখানে সুন্দর মতো দেখেন, এখানে কিন্তু এমএস ওয়ার্ড ফাইল কথাটা লেখা আছে। এমএস ওয়ার্ড ফাইল মানে কি? এমএস মানে কি আমাকে একটু একজন বলেন তো। মাইক্রোসফট। হ্যাঁ, Word-এর- মাইক্রোসফট। মানে এই ওয়ার্ড ফাইলটা কিন্তু আপনি যদি গুগল ওয়ার্ক স্পেসে ওপেন করেন, এর ফরম্যাট কিন্তু ঠিকঠাক মতো আসবে না। বোঝা গেছে? এটা আপনাকে অবশ্যই কি করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডেই ওপেন করতে হবে। কথা বুঝছেন? যেমন দেখেন, এই ওয়ার্ড ফাইলটা আমি গুগল ওয়ার্ক স্পেসে ওপেন করছি, আমার নিচে কিন্তু ফুটার বলেন, পেজ নাম্বার বলেন, এগুলো কিন্তু সব উল্টোপাল্টা হয়ে গেছে, নাই। কিন্তু দেখেন এইটার পিডিএফ ফাইলটা কার? পিডিএফ হচ্ছে কি, প্রাইভেট ডকুমেন্ট। পি ফর প্রাইভেট, ডি ফর ডকুমেন্ট। প্রাইভেট ডকুমেন্ট বলা মানে হচ্ছে এটাকে এডিট করা যায় না। এই ডকুমেন্টটাকে কি করা যায় না, নর্মালি ওয়ার্ডিং প্রসিডিওরে এডিট করা যায় না। এটার মধ্যে টেমপ্লেটটা কি থাকে, অ্যাকুরেট থাকে। আপনারা যখন রিপোর্টটাকে প্রিন্ট করতে নিয়ে যাবেন, অবশ্যই পিডিএফ ফাইলটা নিয়ে যাবেন দোকানে প্রিন্ট করার জন্য, ওয়ার্ড ফাইলটা নিয়ে যাবেন না। এমন হয় যে অনেকে মাইক্রোসফট ওয়ার্ড 16-এ কাজ করেন, দোকানে নিয়ে গেছেন, দোকানে মাইক্রোসফট ওয়ার্ড 7 আছে বা 13 আছে, ওইটাতে যখন আপনার ওয়ার্ড ভার্সন মিলবে না, তখন আপনার ফাইলটা কিন্তু কী হয়ে যাবে, মানে করাপ্টেড হয়ে যাবে, বা দেখা গেলো হেডার ফুটার পেজ নাম্বার উল্টোপাল্টা হয়ে যাবে। তখন আপনি বুঝবেন না যে আরে আমি বাসাতে তো ঠিকঠাকই করে আনলাম, এখন এমন হচ্ছে কেন। তো প্রিন্ট করার সময় আপনারা অবশ্যই কী করবেন, আপনারা আপনাদের ফাইলের পিডিএফ ফাইলটা নিয়ে যাবেন প্রিন্টেড করার জন্য দোকানে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? সো পিডিএফ ফাইলটা কেন দিছি, পিডিএফ ফাইলটা এই কারণে দিছি, এখানে আপনার অ্যাকচুয়াল ফরম্যাটটা দেখতে হবে। এই দেখেন, কপিরাইট আছে, পেজ নাম্বার আছে। কিন্তু আমি যখন গুগল ওয়ার্ক স্পেসে ওপেন করলাম, আমার কিন্তু এই জিনিসগুলো জায়গা মতো নাই, ব্রেকডাউন হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ এটা তো এই ফাইলটার সফট কপি যেটা আছে এটা এমএস ওয়ার্ডে করা। এমএস ওয়ার্ডে করে আমি তো গুগল ওয়ার্ক স্পেসে ওপেন করলে তো একটু উল্টোপাল্টা হবে, তাই না? দুটো তো আলাদা কোম্পানির আলাদা সফটওয়্যার, সেম কোম্পানির সেম জিনিস না। বোঝা যাচ্ছে? সো আমরা অবশ্যই আমাদের টেমপ্লেট মাইক্রোসফট ওয়ার্ড যেটা নামাবো, সেটাকে অবশ্যই আমাদের পিডিএফ যে ফাইল আছে সেটার সাথে কিন্তু একটু ক্রস চেক করে নিব যে আমার সব কিছু জায়গা মতো আছে কিনা। আর সব থেকে এখন আসেন রিপোর্টের মধ্যে ভাইটাল পয়েন্ট কোনগুলা। সবার আগের ভাইটাল পয়েন্ট হচ্ছে আপনার কাভার পেজ। এখন আপনার গ্রুপ মেম্বার যদি সাপোজ কত বললাম, মিনিমাম 4 জন, ম্যাক্সিমাম কতজন বলছি? স্যার বলছেন মিনিমাম 3 জন।
আর ম্যাক্স 4। ম্যাক্স 4। তার মানে আমার এখানে যদি 3 জনের গ্রুপ মেম্বার হয়, লাস্টের 2 কলাম কিন্তু এখানে 2টারও কিন্তু থাকবে না। বোঝা যাচ্ছে? এগুলো আমাকে ছড়াই দিতে হবে, এগুলো আপনি নিজেও বোঝেন। এখন মিনি ল্যাব প্রজেক্ট, এখানে সিএসসি আপনার কোর্স কোড কত? 222। আপনার আপনার সাবজেক্টের নাম কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাব। এই কথাটা আপনি নিজে লিখে দিবেন। এই প্র্যাকটিস আপনার এর আগেও করছেন। সাবমিশন ডেট কবে হবে? এই যে ডেট, যার যেদিন ডেট দেওয়া আছে, এই যে রিপোর্ট সাবমিশনের এখানে সুন্দর মতো বলা আছে, প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট সাবমিশন না ফাইনাল ইসের মধ্যে, এই যে ফাইনাল প্রজেক্টের মধ্যে সুন্দরভাবে বলা আছে যে এই যে কত, এই যে প্রজেক্ট রিপোর্ট সাবমিশন এখানে বলা আছে যে ডিসেম্বরের 1 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ, যার যেদিন যে সেই ডেট এখানে বসাবেন। ডিক্লারেশন পেজটার মধ্যে আমি বলি নেম অফ দ্য কোর্স টিচার বলতে আমার নাম লিখবেন সরাসরি, এমজি আসাফুদ্দৌলা, কোর্স টিচার ডেজিগনেশন হচ্ছে লেকচারার। আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে, দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে কোর্স টিচার নেমের মধ্যে আবার এখানে কোর্স টিচার নেমই রাখবেন না, আমার নাম লিখবেন, ডেজিগনেশন দিয়ে দিবেন। তারপর হচ্ছে গ্রুপ মেম্বার যদি এখন কি হয় 3 জন হয়, তাহলে লাস্টের ওটা থাকবে না, 4 জন হলে ফার্স্টের ওটা সরাই দিয়ে 1 2 3 4 চারটা রাখবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন ফাইনাল প্রজেক্ট রিপোর্ট জমা দিচ্ছেন সেই সময়ের জন্য আপনার ডিক্লারেশন পেজে আপনাদের সাইন থাকে উইথ ডেট, আপনার তারিখ সহ জন্য আপনি এখানে সাইনটা করে আমাকে দিবেন, এবং আমিও আপনাকে এখানে সাইন করে এই ডিক্লারেশন পেজের ছবিটা আপনাকে তুলতে দিব। আপনার গ্রুপ থেকে যে কোনো একজন তুলে সফট কপি যে সাবমিটটা করবেন, ওই জায়গায় ডিক্লারেশন পেজটার জায়গায় আপনার সাইন করা এই ডিক্লারেশন পেজটা রিপ্লেস করে বসাই দিয়ে সফট কপিটা সাবমিট করবেন। আমি এই কথা কি বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার। ওকে। সো যেদিন আপনি ফাইনাল প্রজেক্ট সাবমিট করবেন, ফাইনাল প্রজেক্ট প্রেজেন্টেশন দিবেন, ওই দিন আমি এই সাইনটা করে দিব, আপনার সাইন দেখে আমি সাইন করে দিব। সব কিছু ওকে থাকলে এই পেজের ছবিটা আপনি নিয়ে নেবেন, হার্ড কপি আমাকে জমা দিয়ে যাবেন। সফট কপির ক্ষেত্রে এই সফট কপির ভিতরে এই পেজটার জায়গায় সাইন করা পেজটাকে রিপ্লেস করে বসাই দিবেন, আর কোনো ঝামেলা নাই। এখন আসেন হচ্ছে এই যে ফুটার নাম্বার, ফুটার এবং পেজ নাম্বার, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যদিও এটা একটা সিলি বিষয়, কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট। বিকজ কপিরাইট কিন্তু অবশ্যই থাকতে হবে, বিকজ এটা অফিসিয়াল টেমপ্লেট। এটা কিন্তু কি একটা অফিসিয়াল টেমপ্লেট, আপনার ডিপার্টমেন্ট থেকে আমার বানানো নিজস্ব টেমপ্লেট না, এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। দ্যাট মিনস ডিপার্টমেন্টের যত মিনি প্রজেক্ট হবে সব জায়গায় সেম টেমপ্লেটই ইউজ করা হবে। সো প্রত্যেকটা পেজের নিচে কপিরাইট কথাটা আছে কিনা এই জিনিসটা কিন্তু আমাকে কি করতে হবে, আমার ম্যান্ডেটরি ফলো করতে হবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? হ্যালো, জি স্যার। আমি এখন যে বিষয়গুলো বলবো বাবা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বুঝছেন? এগুলার উপরে কিন্তু এই যে 15তে 15 কিন্তু এমনি এমনি আসবে না, 15তে 15 এইভাবেই আসবে, বুঝছেন? আপনি যদি ভাবেন স্যার এত সময় কই, আপনি দেখেন শেষ পর্যন্ত আল্লাহ তালা আমাকে সময় দেই কিনা এইগুলা জাজমেন্ট করার জন্য, বুঝছেন? কারণ আমরা এগুলো তো অভ্যস্ত, আপনি হয়তো অভ্যস্ত না, বুঝতে পারতেছেন? সো প্রথম বিষয়টা আছে যে পিডিএফ দেখে দেখাচ্ছে, কারণ পিডিএফের মধ্যে ফরম্যাটিংগুলো ঠিকঠাক জায়গায় মতো আছে, এই জন্য পিডিএফটা ওপেন করছে। এখন বিষয় হচ্ছে যে প্রত্যেকটা পেজের কপিরাইটে থাকবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পেজ নাম্বার রোমান থাকবে কোন পর্যন্ত? রোমান থাকবে হচ্ছে এই যে এই পর্যন্ত থাকবে হচ্ছে রোমান, এই পর্যন্ত রোমান মানে এই পর্যন্ত রোমানই থাকবে। আপনি মাতব্বারি করে যখন টেমপ্লেট দিয়ে দিব তখন কিন্তু আপনার মাতব্বারির কোনো অপশন নাই, আপনাকে সম্পূর্ণ টেমপ্লেটই ফলো করতে হবে, কথা বুঝছেন? আর এই চ্যাপ্টার ডেসক্রিপশন যেখান থেকে শুরু হবে সেখান থেকে পেজ নাম্বার হবে কত 1, এবং পেজ নাম্বার 1 এখানে দেখেন, আপনি যখন টেবিল অফ কন্টেন্ট করতেছেন তখন আপনার উপরে দুইটা কিন্তু আপনি ডিক্লারেশন দিচ্ছেন, 1 নাম্বার কোর্স প্রোগ্রাম আউটকামে দিচ্ছেন 2 নাম্বার, কারণ এগুলো হচ্ছে আপনার হচ্ছে কি রোমানের ভিতরে আসতেছে, কোর্স প্রোগ্রাম আউটকাম রোমান 2 আর ডিক্লারেশন পেজ আসতেছে রোমান 1-এর ভিতরে। আর প্রথম কাভার পেজে কিন্তু কোনো পেজ নাম্বার থাকতেছে না, কোনো ফুটারও থাকতেছে না। আর এই প্রত্যেকটা পেজে কি আছে, কপিরাইট আছে, প্রত্যেকটা পেজের ফুটারে কপিরাইট আছে, এবং যেখান থেকে চ্যাপ্টার শুরু হচ্ছে সেখান থেকে নিউমেরিক্যাল ফরম্যাটে পেজ নাম্বার থাকে 1 2 3 4 5 6 7 8 এভাবে। এখন কথা হচ্ছে স্যার সিও পিও সিপি ইপি এগুলা কীভাবে আমি বসাবো, তাই না? গুড কোশ্চেন। এখন এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা যদি ভুল থাকে আপনি কিন্তু প্রবলেমে পড়বেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? কোন জায়গা থেকে কি করবেন একটু দেখেন। আপনার বিএলসি যখন আপনি প্রাইমারিলি একদম শুরুতে ওপেন করবেন তখন আপনার বিএলসির ভিতরে দেখেন এইখানে সিএসসি 221 সিএসসি 222 এইখানে কোর্স আউটলাইন শেয়ার করা আছে। এই কোর্স আউটলাইনটা ওপেন করার পরে আপনার এইখানে সিও 1 2 3 4 5 চারটা সিও ক্রিয়েট করা আছে। আপনি অ্যাকর্ডিং টু দিস আপনাকে কি করতে হবে, কোথায় গেল আমার রিপোর্ট, পাশাপাশি নিয়ে আসি।
এই যে এখানে এখানে আপনার সিও কয়টা আমাকে একটু বলেন তো। হ্যালো, পাঁচটা। পাঁচটা। সো এই ভাগের পাঁচটা সিও, এখানে আমার টোটাল পাঁচটা সিও বসবে এবং সিওর নাম্বারিং সহ ডেসক্রিপশন যেভাবে যে ফরম্যাটে দেওয়া আছে এভাবে এখানে বসে যাবে। এখন একটু খেয়াল করেন, এই সিওর এগেনস্টে কিছু পিওর কথা লেখা আছে না, পিও 1 3 5 9 11, বুঝছেন? এই পিও 1 3 5 9 11 এইটার কাজ কি এখানে? এইখানে দেখেন, এখানে এইটার কাজ আছে, এটার আমি কাজ আপনাকে এখানে বলতেছি। এই যে লাস্টে যখন এই যে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজির ভিতরে যখন যাব তখন আমার কাছে এই টেবিলটা আসবে। এটা কিন্তু সবার ক্ষেত্রে সেম হবে। আপনারা যদি চান যে কোনো একজন করে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে নিতে পারেন। এটা কিন্তু এমন না যে এক একজনের প্রজেক্টে এক এক রকম আসবে, এটা সবার প্রজেক্টেই এই পেজটা সেম আসবে, বুঝতে পারতেছেন? তো এই দেখেন সিও ওয়ানের ক্ষেত্রে পিও 1 আসতেছে, বোঝা গেছে? তো সিও ওয়ানের ক্ষেত্রে পিও 1 কীভাবে আসলো এখানে দেখেন, এখানে লেখা আছে সিও 1 সিও 2 পিও 1 পিও 2 সিও 2 সিও 3 পিও 2 পিও 3। আর এইখানে এইটা হলো মূল বিষয় না, একটু নিচে আসি, একটু নিচে আসি। ওকে, আমাদের ল্যাব প্রজেক্ট, এই যে ল্যাব প্রজেক্টের ভিতরে দেখেন, ল্যাব প্রজেক্ট কোথায় গেল, একটু একটু ওয়েট করি আমরা। ও 1 মিনিট দাঁড়ান, এইটার সিওপিও করেই দেওয়া আছে আমার, সমস্যা নেই, আপনাদের কষ্ট কমে গেল। এটা হচ্ছে এই যে এইটা মূলত জাভারই, এই যে জাভার জন্য করা ছিল আর কি, আমার যতটুকু এখন মনে পড়ছে। শোনেন, আপনাদের জন্য কষ্ট কমে গেল, এইটার এখানে আপনাদের কোনো কাজ করা লাগতেছে না, এখানে কি করা লাগবে না, কোনো কাজ করতে হবে না, এটা করেই দেওয়া আছে, বুঝছেন? আমি গত সেমিস্টারে কম্পাইলার নিয়েছিলাম যখন, তখন কম্পাইলারে ওদের করে দেওয়া লাগছিল, এটা করে দেওয়া আছে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এইখানে এখানে আপনাদের কোনো হাত দেওয়া লাগবে না, এখানে যেমন আছে তেমনই রাখবেন, সেম টু সেম। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এটা করেই দেওয়া আছে, এই যে এটা জাভারই, এখানে বলাই আছে যে এই যে ইউএমএল জাভা প্রবলেম সলভিং এখানে বলাই আছে, সুতরাং এটা করা লাগে, এখানে কোনো হাত দিতে হবে না। তবে এইখানে একটা বিষয় আছে যে 4.3.1 4.3.3 অ্যান্ড 4.3.3 এই জাস্টিফিকেশনটাও কিন্তু এই অ্যাকর্ডিং টু দিস হবে। কিভাবে হবে একটু দেখেন, 4.3.1 কোথায়, এটা হলো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এখানে একটু খেয়াল করি, এখানে পিও 1 2 3 এই জায়গায় আপনাদের কাজ আছে। এখানে দেখেন এই পিওর লিস্টটা যেন ভুল না হয়, এখানে কিন্তু কাজ করে দেওয়া নেই। এখানে দেখেন আপনাদের যতগুলো পিও দেওয়া আছে, পিও 1 পিও 2 পিও 3 পিও 5 পিও 9 পিও 12, এই পাঁচটা পিওর নামই এখানে লিখতে হবে। পিও 1 পিও 3 ভাবে পিও 12 দিয়ে জাস্টিফিকেশন অফ দ্য পিও কী হবে, এই যে এইগুলো হবে, অ্যাপ্লাই ইঞ্জিনিয়ারিং নলেজ অ্যান্ড কম্পিউটিং, এই কথাটা আপনি পিও 1 এর ক্ষেত্রে পাশে লিখে দিবেন, বোঝা যাচ্ছে? এভাবে এখানে যে পাঁচটা পিও আছে, পাঁচটা পিওর, পাঁচটা না 6টা পিও আছে, 6টা পিওকে আপনি কী করবেন, এখানে লিস্টেড আউট করবেন 4.3.1। বুঝাইতে পারছি? এই জায়গাগুলো কিন্তু সবার জন্য সেম, যে যে প্রজেক্টই করুক না কেন সবার জন্য কী হবে, এটা কী হবে, সেম হবে। হ্যাঁ, এখন দেখেন এই জায়গায় কিন্তু আমার কোনো কিছু লিখতে হবে না, এখানে জাস্ট টিক দিবেন, টিক, এই যে টিক দেওয়া আছে না, টিক দিবেন। কি টিক দিবেন? এখানে দেখেন, এই যে প্রথমে এখানে লেখা ছিল ইপি 1 ইপি 3 ইপি 1 ইপি 3 ইপি 1 ইপি 2 ইপি 3, মানে এখানে তিনটা ইপি সিলেক্ট হয়েছে, ইপি 1 ইপি 2 ইপি 3 সব মিলায়, তাই না? তো আমি যখন এইখানে আসতেছি তার মিনস আমার এখানে ইপি 1 ইপি 2 ইপি 3 তিনটা ইপিতে আমার কি যাবে, টিক যাবে, বোঝা স্যার গেছে? একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, স্যার ইপি মানে কি? ইপি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এটা হচ্ছে না, এটার ব্যাপার হচ্ছে কি দেখেন, এটা আপনাদের জন্য না, আপনারা যে এক্রিজেশন চান না স্যার, আমাদের আইবি এক্রিজেশন লাগবে, তাই না, ব্যাকের এক্রিজেশন লাগবে, তো এগুলো যখন আমাদের অডিট হয় তখন আমাদের দেখে যে আপনি আপনার স্টুডেন্টদেরকে এই ক্রাইটেরিয়া বা রুব্রিক্সগুলো ফলো করাইছেন নাকি, কথা বুঝতেছেন? তো এখন স্যার। এই জন্য আপনাদেরকে মানে এই প্র্যাকটিসটা করানো, তাছাড়া এই প্র্যাকটিসটা করানো হয় না আর কি নর্মালি, কিন্তু আগে করাতাম না, এই কারণে আনা, বোঝা যাচ্ছে? সো যেহেতু তিনটা ইপি আছে, ইপি 1 ইপি 2 ইপি 3তে আমরা তিনটা টিক দিয়ে দেবো। এখন ইএ কি, ইএ উপরে দেখেন, ইয়ের ক্ষেত্রে হচ্ছে আমার এখানে বলা নাই, দেখি না হলে এটা মনে হয় ওইটাই সিলেক্ট করে দেওয়া আছে, একটা ইয়ে মিট করলে হবে এখানে। ইয়ে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস কোথায় গেল, এই যে ইপি 1 ইপি 2 ও ইপি 6ও আছে এখানে, সরি এটা গেল, ইয়ে একটা মিট করলে হয়, ইয়ে সব মিট করা লাগে না, যাই হোক আমি ইয়ের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এটা আপনি নোট করে রাখতে পারেন।
ইপি হবে EP1, EP2, EP3, আর ইয়ে হচ্ছে লেভেল অফ ইন্টারাকশন, রেঞ্জ অফ ইপি একটা মিট করে ইপি যা আছে এই দুটাই রাখেন, ইপি সেম টু সেম রাখবেন। আমি কি বলছি বোঝা গেছে? সো এখানে আমি কি বললাম, জাস্টিফিকেশন এই পিওগুলো কোথা থেকে আসবে, আমার কোর্স আউটলাইনের মধ্যে যে পিও লিস্টটা দেওয়া আছে সেই পিও লিস্টটা দেখে জাস্টিফিকেশন এক একটা পিও বলতে কী বোঝাচ্ছে সেগুলো লিখে দিব। EP1, EP2, EP3-র মধ্যে আমরা কি দিয়ে দিব, টিক দিয়ে দিব। আর ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের এই দুইটাতে টিক রাখা আছে, দুইটাতে টিক রাখা, কারণ এখানে আপনি ইনোভেশনও কিছু করতেছেন না, কোনো কিছু আপনি সোসাইটিতে কন্ট্রিবিউটও করতেছেন না, ফ্যামিলিয়ারিটি তো নাই এর মধ্যে, বোঝা গেছে? কারণ এই যে ছোটোখাটো প্রজেক্ট করতেছেন আপনি ওপির। সো এই দুটাই হবে আর কি, বোঝা যাচ্ছে? তো এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টার 4-এর মধ্যে যে কথাগুলো বলছি এই কথাগুলো কি আপনি বুঝতে পারছেন? এই কথাগুলো কিন্তু সব প্রজেক্টের ক্ষেত্রে সেম হবে এই জায়গা। আর উপরে তো এখানে কোনো হাত দিতে নিষেধ করলাম, এখানে কোনো হাত দেওয়া লাগবে না, এখানে যেমন আছে তেমনই থাক। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার। ওকে, এখন আসেন হচ্ছে সেকেন্ড ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টে কিন্তু পেজ নাম্বার দেওয়া আছে এবং এই ফরম্যাটগুলোর জন্য ঠিক থাকে বাবা। আমি আপনাকে বলি, আপনি যখন এই যে এটা ডাউনলোড করবেন, এটার যে ওয়ার্ড ফাইল যেটা আছে, ওয়ার্ড ফাইল কই ওপেন হয়েছিল, কই সেই জিনিস, এক মিনিট আমি আপনাকে বলে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এতগুলো ট্যাব ওপেন করছি। হুম, এই যে এইখান থেকে ডাউনলোড করা যাবে, আপনি এই যে এখান থেকে দিবেন, ডাউনলোডে যাবেন, মাইক্রোসফট ওয়ার্ড ডক্স দিবেন, হুম, এই যে এইখানে দেখেন এইগুলার ফন্ট কিন্তু আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। এগুলো দেখেন, টাইমস নিউ রোমান 11, লাইন স্পেস কত, লাইন স্পেস কত 1.5, বোঝা গেছে? 1.5 না সরি, এখানে সিলেক্ট করলেই দেখা যাবে লাইন স্পেস কত, সরি লাইন স্পেস হচ্ছে যে 1.5 না, এখানে লাইন স্পেস হচ্ছে 1.15। সো মেন কথা হচ্ছে আপনি যখন টেমপ্লেটটা করবেন তখন অবশ্যই এই যে টেমপ্লেটগুলো উপরে ক্লিক করে দেখে নেবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাকে বিষয়কে? ফন্ট মানে দেখেন এইটার ফন্ট যেমন দেওয়া আছে এই ফন্টটি আপনাকে কি করতে হবে, ইউজ করতে হবে, বোঝা গেছে? হ্যালো, জি স্যার। হ্যাঁ, যে ফন্ট এখানে দিছি এই ফন্টটা আপনাকে কি করতে হবে, ইউজ করতে হবে, এটা কোনো বিকল্প কিছু নাই আর কি। সো এই ফন্টটা আপনি ইউজ করবেন, এই যেভাবে আছে যে লাইন স্পেস যতটুকু আছে ততটুকুই রাখবেন। এখন কিছু সতর্কতামূলক কথাবার্তা বলে দিই, সে কথাগুলো একটু মাথায় রাখবেন। এখানে বলা আছে এভরি চ্যাপ্টার, দেখেন এখানে চ্যাপ্টার 1 যেভাবে লিখছে, ইন্ট্রোডাকশন যেভাবে লিখছে সেভাবে লিখবেন। এখানে লিখবেন এভরি চ্যাপ্টার শুড স্টার্ট উইথ 1 to 2 সেন্টেন্স অন দ্য আউটলাইন অফ দ্য চ্যাপ্টার। মানে এই চ্যাপ্টারের ভিতরে আপনি কী কী বিষয়ে কথা বলছেন এইটার উপরে মিনিমাম 1 থেকে 2 সেন্টেন্সের একটা ইন্ট্রোডাকশন কিন্তু থাকতে হবে। এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আপনার মার্কিং হবে, কথা বুঝতেছেন? তো এই জায়গাগুলো কিন্তু শোনেন, ডকুমেন্টেশন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি খুবই ভালো কাজ করছেন, বাট আপনি কাজটাকে রিপ্রেজেন্ট করতে পারেন নাই, কথা বুঝতেছেন? আপনার প্রেজেন্টেশন কিন্তু থাকবে না, আপনার এই কাজটাই কিন্তু থেকে যাবে, কথা বুঝতেছেন? সো এই বিষয়গুলো লাগবে। তারপর ইন্ট্রোডাকশন কি, মোটিভেশন কি, এই ভিতরে এই কথাগুলো লিখবেন। এটাকে বলে হচ্ছে সাইট করা। এটাকে কি বলে, সাইট করা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন প্রজেক্ট করবেন আপনি যে কোনো ওয়েবসাইটে রেফারেন্স নিতে পারেন, আপনি চাইলে যে কোনো হচ্ছে আর জার্নালের রেফারেন্স দিতে পারেন। সেক্ষেত্রে সাইটেশন জিনিসটা আপনাকে বুঝতে হবে। সাইটেশন জিনিসটা কি আমরা কেউ জানি নাকি আমি দেখাই দেবো আপনাকে, বলেন তো? দেখা যাচ্ছে। ওকে, দেখাই দেন। দেখাই দিব। সাপোজ আমি একটু দেখেন, এখানে 1 দিছে, এখানে 1-এর উপর এই যে এটা রেফারেন্স করে দেওয়া, তো 1-এর উপর ক্লিক করলে এইখানে চলে আসলো লাস্টে, একদম সবার লাস্টে রেফারেন্সে চলে আসলো, বুঝছেন? সাপোজ আপনি একটা প্রজেক্ট করতেছেন, আমি সাপোজ গুগল স্কলারের একটা কিছু নিলাম, আপনি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, এই ধরেন আপনি এইটা পড়ে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন, আপনি এখান থেকে কোনো একটা কিছু আপনার প্রজেক্টের মধ্যে ইনক্লুড করছেন, তখন এই যে জিনিসটা আছে, তাই না? এখানে দেখেন যে সাইট অপশন আছে, সাইট কথা লেখা আছে, এই সাইটের উপর ক্লিক করবেন। এখান থেকে আমরা হচ্ছে হাবার্ট ফরম্যাটও নিতে পারি, কোনো সমস্যা নাই।
IEEE ফরম্যাট হলে আরও ভালো হয়। সো এখান থেকে যে কপি করলাম, কপি করে আমাদের হচ্ছে সাপোজ সবার লাস্টে যে রেফারেন্সিং আছে এইখানে হচ্ছে সেকেন্ড রেফারেন্সিং হিসেবে এটাকে দিয়ে এখানে যে পেস্ট করে যেভাবে আছে সেভাবে রাখবেন, কোনো চেঞ্জ করবেন না। যে ব্যাকা আছে ব্যাকায় থাকবে, সোজা থাকলে সোজাই থাকবে। এই যে এখন সাপোজ এই 2 নাম্বার রেফারেন্স যে ক্রিয়েট করলেন, সাপোজ আপনার ধরে নিলাম আমি যে আপনি সাপোজ এই লাইনটা বা সাপোজ অন্য কোনো জায়গায় বা এইখানে ধরেন বা এর ভিতরে ধরেন কোনো একটা জায়গায় আপনি কিছু একটা লিখছেন আর কি, এখানে তো ভিতরে জাস্ট পয়েন্ট লেখা, সাপোজ এই জায়গায় কোনো একটা কিছু ওইখান থেকে আপনি ইন্সপায়ার্ড হয়ে লিখছেন, তখন আপনি এখানে 2 দিয়ে দিবেন। এখানে 2 থাকা মানে হচ্ছে আপনি 2 নাম্বার রেফারেন্সিংয়ের বিষয়টার থেকে আপনি সাজেশন পাইছেন বা ইন্সপায়ার্ড হয়ে আপনি এইখানে এই বিষয়টা লিখছেন। সাইটেশন কথাটাকে আমি বুঝাইতে পারছি আপনাকে? এখন জি বিষয় হচ্ছে স্যার। এখন বিষয় হচ্ছে স্যার আমি কোনো ওয়েবসাইট থেকেও তো জানতে পারি, তাই না? আমি সাপোজ মনে করেন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনারা বাই স্কুল W3 স্কুলের ওয়েবসাইটের থেকে আপনি সাপোজ কোনো একটা কন্টেন্ট জানছেন, ধরে নিলাম। এখন আপনি তো কী করলেন, এই যে ওয়েবসাইটে ইউআরএলটা কপি করলেন, এখন একটা ওয়েবসাইট আছে সেটার নাম হচ্ছে সাইট দিস ফর মি। ক্রিয়েট সাইটেশন। যদি ওয়েবসাইটে আপনি চাইলে জার্নালও এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়েবসাইট দিলেন, ওয়েবসাইটের ইউআরএল এখানে দিবেন, সার্চ দিচ্ছেন, ইউআরএল আপনার সামনে আসবে, ওই নামে আদৌ ওয়েবসাইট আছে কি না। এই যে পাইছে, একটা পাইছে, এই যে সাইট করতেছেন, এই যে অথর মতো সব চলে আসছেন, কন্টিনিউ দিলেন, সব কিছু চলে আসলো। ওয়েবসাইট সাইটেশনের ক্ষেত্রে এক্সেস টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লিট সাইটেশনে চাপ দিলেন। তো আমি এর আগে অনেক কাজ করছি, তো এই জন্য আমার আসতেছে না। আপনি যে কমপ্লিট সাইটেশনে যখন চাপ দিবেন তখন আপনার সামনে হচ্ছে মানে ওই সাইটেশনের ইটা চলে আসবে আর কি। কথা বুঝতেছেন না? আমার এখানে আমি এর আগে অনেক কিছু সাইট করছি আমার পার্সোনাল অনেক বিষয়ে, তো এই জন্য ওইটা আসতেছে না আর কি। এই যে এইখান থেকে আসবে, আপডেট করতে বলছে। তো এই জায়গা থেকে আপনি কি করবেন, ওই জিনিসটা কপি করবেন। এই দেখেন এইটা কিন্তু একটা ওয়েবসাইটের নাম কি বলেন তো? অরবান। আমার দেখা যাচ্ছে লেখাটা? আপনাদের ক্ষেত্রে জি আসবে না, স্যার। কারণ আপনারা এগুলো ইউজ করেন নাই, তেমন একটা আসবে না। আমি অনেক আগে থেকে ইউজ করি, তো তো এই স্টুডেন্ট এই জিনিসটা এখান থেকে কপি করে আপনি আপনার এই যে নিচে রেফারেন্সে ওইখানে দিলেন। অরবান হচ্ছে একটা লাইব্রেরি একটা সরি ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, বুঝছেন? তো এটা হলো সিটি ইউনিভার্সিটি, ওদের মার্কিং ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এটা ইউজ করে। আমি একসময় সিটিতে লেকচারার হিসেবে ছিলাম, তো সেই সময় ওদের দেখছি আর কি। তো ওই আমি স্টুডেন্ট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার হিসেবে পরিচিত আর কি। তো আপনি সাপোজ ওই জিনিসটা এখানে কপি করে ওইখান থেকে ইন্সপায়ার হয়ে যদি আপনি ভিতরে কোনো কাজ করেন, ওইটার সাথে যা কী করে দিবেন, ওই যে পিছনে এই যে এইভাবে জাস্ট রেফারেন্সিং দিয়ে সাইট করে দিবেন। সিম্পল বিষয়। সাইট করা কি বুঝছি আমরা? কঠিন কোনো কিছু না বাবা। সাইটেশন জিনিসটা হচ্ছে আপনি যদি আপনার মাথার মধ্যে থাকে, আপনি যে গুগলে একটু সার্চ করলেই বা ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলে 2-1 মিনিট ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন। আর গুগল স্কলারে থাকলে তো এত ঝামেলা নেই। গুগল স্কলারে তো বললাম সরাসরি এই যে এইখান থেকে এই যে সাইটের উপর ক্লিক করলে আপনার সাইটেশন ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারতেছেন? এত কঠিন কোনো কিছু না আর কি। তবে রেফারেন্স রাখা ভালো। যার যত প্রজেক্টে রেফারেন্স থাকবে বোঝা যাবে যে তত ওই প্রজেক্টটা নিয়ে কী করছে, কেস স্টাডি করছে। এটা তার একটা ভালো গুণ প্রকাশ করে, খারাপ কিছু না। বুঝতে পারতেছেন? সো এখন আসেন হচ্ছে যেটা বললাম, প্রথম কন্ডিশন হচ্ছে আমাকে অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে 1 থেকে 2 লাইনে একটা প্যাসেজ লিখতে হবে। ভিতরে যা আছে সেগুলো লিখতে হবে। ফিজিবিলিটি স্টাডি বলতে বোঝাচ্ছে কী বোঝাচ্ছে সব সুন্দর করে এখানে লেখা আছে। নিজেরাই গ্রুপ, যেহেতু 3 থেকে 4 জনের গ্রুপ আছে, নিজেরা একটু পড়ে নেবেন বিষয়গুলো। কথা বুঝতেছেন? প্রজেক্টের আউটকাম কি আপনি নিজেও জানেন। তারপরে আর্কিটেকচারের মধ্যে আপনি প্রোফেস ম্যাথোডোলজি অথবা সিস্টেম ডায়াগ্রাম, এটার মধ্যে আপনি চাইলে আপনার প্রজেক্টের ইউএমএল ডায়াগ্রাম রাখতে পারেন, তাই না? আপনার প্রজেক্টে একটা ইউএমএল ডায়াগ্রাম তৈরি হবে, তাই না? যেহেতু জাভা প্রজেক্ট করতেছেন, ইউএমএল ডায়াগ্রাম তো এখানে অবশ্যই থাকতেছে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? হ্যালো? জি স্যার। আপনি চাইলে আপনার প্রজেক্টের ইউএমএল ডায়াগ্রামটা এখানে রাখতে পারেন। তারপর ইউআই ডিজাইন যদি থাকে, আপনি ওই যে কনসোলের ইউআই ডিজাইনের স্ক্রিনশটগুলো দিয়ে অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন। আপনি যদি কোনো ফিগার দেন, সেই ফিগারের রেফারেন্সিং কিন্তু আপনাকে অ্যাকুরেটলি করতে হবে। এইটা 2 নাম্বার চ্যাপ্টারের প্রথম ফিগার, এই জন্য 2.1। এর ভিতরে যদি আর অন্য কোনো জায়গায় আরেকটা ফিগার থাকতো সেটা তো 2.3। বুঝতে পারতেছেন? ফিগারের কিন্তু রেফারেন্সিং উল্টোপাল্টা হলে কিন্তু আপনার মার্ক কাটা যাবে। আমি এগুলো বলে দিচ্ছি যেহেতু দ্যাট মিনস এটার গুরুত্ব অবশ্যই আছে। তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড রেজাল্ট।
এর মধ্যে বলা আছে যে ইমপ্লিমেন্টেশনের মধ্যে আপনি আপনার মতো লিখবেন, আপনি প্রজেক্টটা কীভাবে ইমপ্লিমেন্ট করছেন, কি মানে হাউ ইমপ্লিমেন্ট দিস, পারফরমেন্স অ্যানালাইসিসের মধ্যে আপনি এইগুলা অ্যাপ্লাই করছেন কিনা, টেস্ট করছেন কিনা, বুঝছেন, পারফরমেন্স কী করতেছে, কেমন পারফরমেন্স করে, আপনি এগুলো সম্পর্কে লিখতেছেন। রেজাল্ট ডিসকাশন, আপনি চাইলে আপনার প্রজেক্টের যে স্ক্রিন আউটপুটগুলো আছে এগুলো এখানে শেয়ার করতে পারেন। সবার যে সব কিছু সেম, আপনি চাইলে কিছু জিনিস এখান থেকে মডিফাই করে অ্যাডও করতে পারেন। কথা বুঝতেছেন? এটা একটা থিসিস পেপারের অ্যাকর্ডিংলি টেমপ্লেটটা তৈরি করে, যেহেতু আপনারা প্রজেক্ট করতেছেন, যে প্রজেক্ট অ্যাকর্ডিংলি এটা আপনারা তৈরি করে নেবেন। তারপরে চ্যাপ্টার 4 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বিকজ এটা নিয়ে আমি অলরেডি কিন্তু এই বিষয়গুলো আপনাকে বলছি। এই বিষয়টার ক্ষেত্রে এই 4.3-এর ক্ষেত্রে সবারটা সেম হবে, কিন্তু 4.1-এর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হবে। যেমন ইম্প্যাক্ট অফ লাইফ, আপনি যে সফটওয়্যারটা বানাচ্ছেন এটা মানুষের হিউম্যান লাইফে কী ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সাপোজ আপনি একটা কফি শপ ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছেন, এটা মানুষের লাইফে কী ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে। তারপর মানে আধ্যাত্মিক কথাবার্তা বলতে হবে, এক কথা বলতে গেলে মানে আমাদের সুশীল ব্যক্তিরা যে বিষয় নিয়ে আলোচনা করে থাকে আর কি নর্মালি সোসাইটিতে। তারপরে হচ্ছে যে ইম্প্যাক্ট অফ সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট, আপনি সাপোজ সোসাইটি এবং এনভায়রনমেন্টে কী ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে। সাপোজ আপনি একটা সফটওয়্যার বানালেন, সেখানে বিলিং সিস্টেমটা সফটওয়্যার থ্রুতে হচ্ছে, এখানে কি হচ্ছে, আমার কাগজ অপচয় হচ্ছে না, আমার পেপারলেস হচ্ছি আমরা, আমাদের এনভায়রনমেন্টে ডিফরেস্টেশন কমতেছে, সোসাইটিতে কী ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে, হিউম্যান লাইফে কী ইম্প্যাক্ট করতেছে, ইথিক্যাল অ্যাসপেক্ট কী হচ্ছে। ইথিক্যাল অ্যাসপেক্ট, আপনি সাপোজ হচ্ছে একটা ইস্টার্ন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার বানাচ্ছেন, এটা ইথিক্যাল অ্যাসপেক্ট কী হচ্ছে। চাইলে এই সিস্টেমের থ্রুতে কেউ জালিয়াতি করতে পারতেছে না, সবাইকে একটা সফটওয়্যারের থ্রুতে আসা লাগতেছে, সবাইকে একটা ডাটাবেজে এন্ট্রি থাকা লাগতেছে। সো ইথিক্যাল অ্যাসপেক্ট আপনি বলতে পারেন। আপনার আনইথিক্যাল অ্যাসপেক্টও থাকতে পারে, আপনি এমন কোনো সফটওয়্যার বানালেন সেটা দিয়ে আনইথিক্যাল অ্যাসপেক্ট ক্রিয়েট হচ্ছে, যদি ক্রিয়েট হয় সেগুলো আপনাকে এখানে বলতে হবে, এগুলোর ব্যাপারে আনইথিক্যাল অ্যাপসেসও ক্রিয়েট হতে পারে। তারপরে সাস্টেনেবিলিটি প্ল্যান হচ্ছে আপনি যে জিনিসটা বানান এটা কতদিন সাস্টেন করতে পারে, বা কেমন সাস্টেন করার, আমি একটা সফটওয়্যার বানালাম এখন কত সময় সাস্টেন করতে পারে, কতদিন সাস্টেন করতে পারে, সাস্টেনেবিলিটি প্ল্যানটা কী, আপনি এগুলো বলতে পারেন। সাস্টেনেবিলিটি গোল মিট করে নাকি, আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ 11টা সাস্টেনেবিলিটি গোল্ড আছে, এটার সাথে কোনটাকে মিট করে, যে সাস্টেনেবিলিটি বা এসডিজি গোল লিখলে আমরা চলে আসি এসডিজি গোল, এই যে 12টা এসডিজি গোল আছে আমাদের, বুঝছেন, কোন আপনার সফটওয়্যারটা এই কোন এসডিজি গোল, 17 যে এসডিজি গোল আছে কোনটার সাথে মিট করতেছে। আপনারা এগুলা কি এআই টুলস ইউজ করলে আপনারা এগুলো এমনি পেরে যাবেন, বুঝছেন। একটু এআই টুলস ইউজ করেন, নিজেরা একটু চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন এমনি পারতেছেন বিষয়গুলো, বুঝছেন। এরপরে দেখেন প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড টিম ওয়ার্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এইখানে আপনার নাম এবং আইডি উল্লেখ করে আপনার প্রজেক্টের কন্ট্রিবিউশন এরিয়াগুলোকে এখানে সুন্দর মতো সেপারেটলি লিখতে হবে। আমি কি এই কথাটা বুঝাইতে পারছি? 4 নাম্বার চ্যাপ্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কথা বুঝতেছেন। টিম কন্ট্রিবিউশনের ভিতরে, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড টিম ওয়ার্কের ভিতরে অবশ্যই সবার ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনগুলো আলাদা আলাদাভাবে নেম এবং আইডি উল্লেখ করে লিখতে হবে। আমরা কি এই জায়গাটা বুঝতে পারছি সবাই? হ্যালো, জি স্যার। ওকে। এই জায়গাটা তো বললাম কনক্লুশন, সামারি, লিমিটেশন, ফিউচার ওয়ার্ক। আপনার এই যে যদি কোনো ফিউচার ওয়ার্ক থাকে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। আর কি আছে, আর এখানে কিছু নাই। সোট অ্যানালাইসিস করতে পারেন। সোট অ্যানালাইসিস মানে কি, এখানে আমি বলে দিই কিওয়ার্ডগুলো রাখতে পারেন। সোট অ্যানালাইসিস হচ্ছে, দেখেন, সোট অ্যানালাইসিস হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। আপনার প্রজেক্টের স্ট্রেংথ কী বলতে পারেন, আপনার প্রজেক্টের উইকনেস কী বলতে পারেন, আপনার প্রজেক্টের কী কী অপরচুনিটি আছে এগুলো বলতে পারেন, কী কী থ্রেট আছে সেগুলো বলতে পারেন। আপনার প্রজেক্টে তো এমন হইতে কোনো থ্রেডও থাকতে পারে। আপনি দেখা গেলো ইনস্ট্যান্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার নিয়ে কাজ করতেছে, আপনার এখানে থ্রেড হতে পারে কেমন, এই ডাটাবেস যদি লিক হয় অনেক সেন্সিটিভ ইনফরমেশন বাইরে চলে যাবে, কথা বুঝতেছেন। সো এইগুলো হতে পারে। আপনি একটা ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার বানাচ্ছে, এইটার থ্রেড থাকতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে হাইলাইট করতে হবে। মেন কথা হচ্ছে এইটার সাথে কেন আপনাকে ইউজ টু করা হচ্ছে, কারণ এই জিনিসগুলাই কিন্তু আপনারা দিন শেষে যখন ভার্সিটি শেষ করার আগে যে একটা ফাইনাল ইয়ার ডিফেন্স অ্যাটেন্ড করা লাগে, সেখানে কিন্তু আপনাকে এই প্রসিডিওরগুলোই ফলো করা লাগে আরও বেশি অর্গানাইজড ওয়েতে। তো এখন থেকে যদি আপনি প্র্যাকটিসের উপরে থাকেন, সেই সময় যেতে যেতে কিন্তু আপনি অনেক বেশি এই বিষয়ে দক্ষ হয়ে পড়বেন। আপনার ডকুমেন্টেশন অনেক সুন্দর হবে, আপনার কাজটাও অনেক ভালো ডেলিভারেবল হবে। তো এই জন্য এই বিষয়গুলো এখান থেকে আপনাকে কী করা হচ্ছে, আস্তে আস্তে ট্রেন আপ করা হচ্ছে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার। জি স্যার। ওকে। সো এইটা ছিল হচ্ছে আমাদের তারপরে হচ্ছে এই যে এইগুলাই ইমপ্যাক্ট অফ লাইফ। এভাবে আপনি লাস্টে কী করবেন, কনক্লুশন করবেন। রেফারেন্সিং জন্য থাকে, রেফারেন্সিংগুলো আপনারা যথেষ্ট রেফারেন্স অ্যাড করবেন। এইভাবে হচ্ছে আপনি কী করবেন, একটা প্রজেক্ট রিপোর্ট টেমপ্লেট তৈরি করবেন। এখন আমারে বলেন, কারো কি কোনো প্রজেক্ট রিপোর্ট টেমপ্লেট নিয়ে কোনো কোশ্চিন আছে?
এনিবডি এলস? স্যার খুব হুম? কঠিন লাগছে স্যার। কঠিন লাগার তো কিছু নাই বাবা, কাজ না করলে কঠিন লাগবে, কথা বুঝতেছেন? আপনি যখন করবেন তখন সহজ লাগবে। আপনাকে আজকে আমি প্রায় 75 মার্কসের একটা ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করতেছি, একটা সাথে আপনার একটু তো কঠিন লাগবে, লাগবে কি না? স্বাভাবিক না? আর এগুলো সুন্দরভাবে দেখেন, সুন্দরভাবে এখানে গুছাই দেওয়া আছে। আপনি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, ইঞ্জিনিয়ারিং কি এত সহজ জিনিস বাবা? আপনি তো আর্টস কমার্সের স্টুডেন্ট না যে আপনার তো একটা লেভেল আছে, আপনি এখন একটা লেভেলে আছেন, একটা লেভেলের একটা স্টুডেন্ট, আপনি তো কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েট হচ্ছেন, যেটার উপরে পুরো ওয়ার্ল্ড এখন ডিপেন্ডেন্ট। এই বিষয়ে আপনাকে অবশ্যই তো, ডাক্তারি পড়া কি এত সহজ? ইঞ্জিনিয়ারিং পড়া কি এত সহজ? এই যে 3 সপ্তাহ আরাম করছেন তো, এই জন্য কঠিন লাগতেছে। 3 সপ্তাহ যদি প্র্যাকটিসের উপরে থাকতেন তাহলে কঠিন লাগতো না। আপনাদের ল্যাকিংস হয়ে গেছে, প্র্যাকটিসে অভাব, প্র্যাকটিসে ঘাটতি হয়ে যাচ্ছে প্রচুর। বাসায় বাসায় পড়াশোনা কম করতেছেন, স্টাডি কম হচ্ছে। যেটা বললাম, কিন্ডারগার্টেন স্টুডেন্ট তো আপনারা না, যে আপনাকে বলে বলে পড়াইতে হবে, নিজ থেকে পড়তে হবে এখানে, বুঝছেন? আপনার ক্লাসমেটই কিন্তু দেখবেন এই ল্যাবে এই কোর্সে A+ পেয়ে যাচ্ছে, আবার আপনার ক্লাসমেটই দেখবেন এই ল্যাবে এই কোর্সে ফেল করতেছে। যে ফেল করতেছে আর যে প্লাস পাচ্ছে, তাকে কি ভিন্ন টিচার পড়াইছে? না, এক সেম টিচারই পড়াইছে, সেম কন্টেন্টই পড়াইছে, আলাদাভাবে কোনো বেনিফিট তাকে দেওয়া হয় নাই। কিন্তু আপনি পারবেন না, আরেকজন পেরে যাবে। এটা হচ্ছে আপনার সিনসিয়ারিটি এবং তার সিনসিয়ারিটির মধ্যে পার্থক্য তৈরি করে। আমি কি বুঝাইতে পারছি? কঠিনের কিছু নাই। আমি আমি কথা বেশি বলতেছি, এই জন্য হয়তো আপনার কাছে কমপ্লেক্সিটি লাগছে। আমি চাইলে অনেক অল্প কথায় জিনিসটা সারতে পারতাম, কিন্তু আমি চাই আপনারা ভালো করেন। এই কারণেই আমি কথা বেশি বলতেছি, সুন্দর করে অর্গানাইজ হতে সব কিছু সাজাই দিছি। এখন কথা হচ্ছে যে আমি বলি যে প্রজেক্ট রিপোর্ট তো তৈরি কীভাবে করবেন বলে দিলাম, তাই না? প্রজেক্ট প্রেজেন্টেশন কীভাবে? প্রজেক্ট প্রেজেন্টেশনে কোনো রিপোর্ট নাই, যেটার উপরে প্রজেক্ট রিপোর্ট সাবমিশন করবেন ওইটার উপরে প্রজেক্ট প্রেজেন্টেশন করবেন। প্রজেক্ট প্রেজেন্টেশনের মধ্যে আপনার বুলেট পয়েন্ট থাকবে, স্ট্রাকচার ডায়াগ্রাম, ইউএল ডায়াগ্রাম, ইউজার ইন্টারফেস, এগুলো থাকবে, বুঝছেন? এখন আসেন প্রজেক্ট ভিডিও ডেমনস্ট্রেশন কী, তাই না? দেখেন, এই জিনিসগুলো কিন্তু আপনার সিভিকেই কিন্তু ভারী করবে। আপনি যখন গ্র্যাজুয়েশন শেষ করে বের হবেন, তখন ইউ আর এ ফ্রেশার, ইউ আর নট এক্সপিরিয়েন্সড, ওকে, মোস্ট অফ দেমের ক্ষেত্রে বলতেছি। তখন আপনি আপনার এই যে আজকে যে একাডেমিক প্রজেক্টগুলো করতেছেন, এগুলো আস্তে আস্তে আপনি আপনার গিটহাব প্রোফাইল ক্রিয়েট করেন, সেখানে রিসোর্সগুলো আপলোড করেন, পুশ করা বলে গিটহাবে। সো তারপর হচ্ছে আপনি আপনার এই যে ফাইলগুলো ব্যাকআপ রাখেন, রিপোর্ট ফাইলগুলো আপনার ড্রাইভে রাখেন, পরবর্তীতে আপনার লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করেন, সেখানে এখন থেকে আস্তে আস্তে লিঙ্ক জেনারেট করা ক্রিয়েট করেন। আমার লিঙ্কডইন প্রোফাইল আছে, আমার সাথে কানেক্ট থাকতে পারেন। আরও অনেক আপনার যে পজিশনে কাজ করার ইচ্ছা, সেই পজিশনের পার্সনগুলোর সাথে আপনি লিঙ্কডইনে কানেক্ট থাকেন, তাদের প্রোফাইল দেখে নিজের মতো প্রোফাইল ইনলিস্ট করেন। নিজের সিভির মধ্যে যখন আপনি আপনার ইউনিভার্সিটি শেষে 12-15টি একাডেমিক প্রজেক্টের ডিটেলস দিবেন, তখন এই ডকুমেন্টগুলো আপনাকে হেল্প করবে জব লাইফে আপনাকে ওঠার জন্য। বুঝতে পারতেছেন? তো আপনি আপনার করা জিনিসই ভুল মনে থাকবে না। আপনি এই যে আপনি যদি এই সেমিস্টারে কোনো প্রজেক্ট করেন, এই কোড আপনি 2 মাস পরে যখন দেখবেন, আপনি নিজেই চিনতে পারবেন না, আরে বাবা আমি করছিলাম এই কোড। আপনি নিজেই চিনতে পারবেন না। তো এই জন্য কী করতে হবে? এই জিনিসগুলোর ব্যাকআপ আপনাকে রেখে দিতে হবে। আপনার যদি রিপোর্ট থাকে, আপনার যদি সোর্স কোড কোনো জায়গায় আপলোড করা থাকে, আপনার সফটওয়্যার ফার্ম দেখবে তার গিটহাব প্রোফাইল দেখি, গিটহাব প্রোফাইলে দেখতেছে সে সুন্দর মতো সিএতে যা কোড শিখছে একটা ফোল্ডার করে রেখে দিচ্ছে, জাভাতে যত কোড শিখছে, এই যে কোডগুলো আপনি রিপোর্টে সাবমিট করবেন, এই কোডগুলোর জাভা ফাইলগুলো আপনি একটা গিটহাবে আপলোড করে রাখেন, সুন্দর করে সাজানো আছে। একাডেমিক প্রজেক্ট করছে, একাডেমিক প্রজেক্টের ইউটিউব ভিডিও থেকে শুরু করে ফাংশনালিটি, ডকুমেন্টেশন সবই তার আছে। তার মানে কাজের ছেলে, এরা দিয়ে কাজ শিখাইলে করতে পারবে। কথা বুঝতেছেন? আর আপনি পরিশ্রম করবেন না, আপনি ভাবতেন কি চাকরি আছে মামা চাচা দিয়ে দিবে, ওই জামানা চলে গেছে বাবা, ওই জামানা এখন আর নাই। আর মামা চাচা চাকরি দিতে গেলেও দেখে যে তার ভাগ্নের স্কিল আছে কিনা। কথা বুঝতেছেন? স্কিল ছাড়া চাকরি আছে, পিওনের চাকরি করেন, চা আনতে স্কিল লাগে না, পানি টানতে স্কিল লাগে না। কথা বুঝতেছেন? সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই কাজগুলোই আপনাকে এনলিস্ট করবে, আস্তে আস্তে আপনার প্রোফাইলকে হাই করবে। যে এক্সপিরিয়েন্স, সেও তো কোনো না কোনো সময় ফ্রেশার ছিল, সেও তো এভাবেই উঠছে আস্তে আস্তে, তাই না? তো এই বিষয়গুলো একটু মাথার মধ্যে রাখবেন। এখন থেকে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা শুরু করেন। সবারই তো মোটামুটি টিকটকের প্রোফাইল আছে, ফেসবুকের প্রোফাইল আছে, লিঙ্কডইন প্রোফাইল কয়জনের আছে এখানে? হাত তোলেন তো, হ্যান্ড রেজ করেন তো। দেখছেন, এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টদের অর্ধেক স্টুডেন্টের লিঙ্কডইন প্রোফাইল আছে, বাকি অর্ধেক লিঙ্কডইনের প্রোফাইল নাই। সো এই হলো একটা আপনাদের
মানে আপনারা হচ্ছে চান সব কিছু একদম অ্যাকুরেট, বাট আপনারা ইফোর্ট দিতে চান না অ্যাকুরেটলি, তাহলে তো হবে না। সো এই বিষয়গুলো তো বুঝতে হবে। এখন প্রজেক্ট ভিডিও ডেমনস্ট্রেশনটা কি, আপনি যে সোর্স কোডটা বানাইছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ম্যাক্সিমাম মিনিট বলা হচ্ছে 2 মিনিট। 2 মিনিট মানে আপনি যদি 2 মিনিটের 1 মিনিটও বেশি করেন আপনার আমি মার্ক কাটবো। অনেকে ভাবে যে স্যার যত বড় ভিডিও বানাবো তত, মানে যত বড় ভিডিও বানাবো তত হচ্ছে আমার মার্ক দেবে। না বাবা, এরকম কোনো কিছু না। আমি রুলস ফলো করতে পছন্দ করি, আমি চাই আমার স্টুডেন্টদের রুলস ফলো করুক। সো ভিডিও যেমন আপনি একটা সোর্স কোড বানাইছেন, আপনি একটা স্ক্রিন রেকর্ডার অন করবেন। স্ক্রিন রেকর্ডার অন করে আপনি চাইলে ভয়েস দিতে পারেন অথবা নিচে সাবটাইটেল দিতেও পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে জাস্ট ইংলিশে আপনার প্রজেক্টের একটা ট্রেলার মানে ওভারভিউ দিবেন মুখে মুখে, যে এইখানে আমার সোর্স কোড আছে। প্রজেক্ট ভিডিও ডেমনস্ট্রেশনটা এই জন্যে যে আপনি যে সফটওয়্যারের সোর্স কোডটা করছেন ওই সফটওয়্যারের সোর্স কোডটা আমি দেখতে চাই 2 মিনিটের মধ্যে, এবং ওইখান থেকে আপনি রান করে আপনার ইউজার ইন্টারফেসের ফাংশনালিটি করে জাস্ট উইদিন 2 মিনিটস ঘেঁচাঘাচ আপনি একটু দেখাই দিলেন, শেষ। কথা বুঝতেছেন? যাতে ওইটা যে আপনি হ্যান্ডস অন করছেন এটা একটা প্রুফ থাকে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেদিন আপনি ফাইনাল প্রজেক্ট প্রেজেন্টেশন দিবেন, ফাইনাল রিপোর্ট সাবমিট করবেন, গ্রুপ থেকে যে কোনো একজন ল্যাপটপ আনবেন এবং তার ল্যাপটপের জন্য সোর্স ফাইলটা থাকে। আপনি প্রথমে আসবেন, আপনার রিপোর্টটা আমার কাছে জমা দিবেন, দিয়ে আপনি সামনে যে প্রজেক্ট প্রেজেন্টেশন দিবেন, প্রজেক্ট প্রেজেন্টেশন দেওয়ার পরে আপনার যখন রিপোর্ট দিবেন তার আগে কিন্তু প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট, যেটা আমি আপনাকে তার 1 সপ্তাহ আগে সাইন করে দিছি, ওইটাও কিন্তু আপনাকে, ওই সাইন করা রিপোর্টটাও কিন্তু আমার প্রজেক্ট রিপোর্টের সাথে জমা দিতে হবে। দিয়ে আপনি সামনে প্রেজেন্টেশন দিবেন, প্রেজেন্টেশন দিয়ে আপনার ওই গ্রুপ থেকে যে কোনো একজন ল্যাপটপ নিয়ে আসবেন, ল্যাপটপে যে সোর্স কোডটা আপনি করছেন সেই সোর্স কোডটা আমার সামনে রান করে সফটওয়্যারটা আমাকে একটা সিমুলেশন দেখাবেন সফটওয়্যারের ভিতরে। ওই সোর্স কোড থেকে আমি কোশ্চেন জিজ্ঞেস করতে পারি যে কার কী কন্ট্রিবিউশন অনুযায়ী আমি বললাম যে এই ফাংশন কীভাবে কাজ করতেছে, এখানে ইনক্যাপসুলেশন কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ব্যবহার কোথায়, ইন্টারফেস কি ইউজ করছেন কি করেন নাই, কেন করেন নাই, করলে কীভাবে করছেন, এই টাইপের কোশ্চেন আমি করবো আর কি। বোঝা গেছে? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। সো এইভাবে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে একটা প্রজেক্ট প্রেজেন্টেশন আর ভিডিও ডেমনস্ট্রেশন জিনিসটা মনে হয় বুঝছেন তাই না? জাস্ট 2 মিনিটের মধ্যে আপনি গ্রুপ থেকে যে কোনো একজন করতে পারেন, সবাই মিলেও করতে পারেন। চাইলে একটা ইংলিশে ভয়েস দিতে পারেন, চাইলে ভয়েস না দিয়ে আপনি যদি সাবটাইটেল দিয়ে দেখাতে চান তাও দিতে পারেন, কিন্তু উইদিন 2 মিনিটস আপনাকে একটা শর্ট ভিডিও রেডি করে আপনাকে সাবমিট করতে হবে। এখন দেখেন সাবমিশন জায়গাগুলো আমি বলে দিই, কন্ডিশন কী কী আছে। দোজ হু ডিডন্ট সাবমিট দ্য প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট অ্যান্ড ডিডন্ট participate in the project proposal presentation will not allow for the final project submission. এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট সাবমিট করবে না, প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশন দিবে না, তার ফাইনাল প্রজেক্ট সাবমিশন নেওয়া হবে না। স্ট্রেট ফরওয়ার্ড কথা। তারপরে দ্য গাইডলাইন্স ইজ প্রিপেয়ার ফর দ্য প্রজেক্ট রিপোর্ট সাবমিশন উইল বি গিভেন ইন দ্য শিডিউল ক্লাস। এই যে আপনাকে শিডিউল ক্লাসে গাইডলাইন কিন্তু দিয়ে দিলাম, অ্যান্ড অ্যাজ এ সুপারভাইজার আই রিকোয়েস্ট ইউ অল টু ফলো দ্য গাইডলাইন্স অ্যাকুরেটলি which I will deliver in the classroom for making the project report, otherwise you will be hampered in the marking. আমি যে বললাম যে আমি আপনাকে এখন যে গাইডলাইনগুলো দিলাম এগুলো যদি আপনি প্রপার ওয়েতে ফলো না করেন আপনার অবশ্যই মার্ক হ্যাম্পার হবে, স্বাভাবিক না? তার এরপরে দেখেন হচ্ছে এই নিচে দেখেন গুগল ফর্ম সাবমিশন আছে। এই গুগল ফর্ম সাবমিশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন একটা গুগল ফর্ম ওপেন হবে। এই গুগল ফর্ম সাবমিশনটা কিন্তু বলা আছে কি, it is a form of group wise submission, that means a person from each group need to submit the required document. আপনার এখন 4 জনের গ্রুপ মেম্বার থেকে যে কোনো একজন দায়িত্ব নিয়ে এইখানে কি করবেন, ডকুমেন্টটা সাবমিট করবেন। গ্রুপে সবাই করার প্রয়োজন নাই, বোঝা গেছে? তো যে সাবমিট করবে, স্যার একটু স্যার ফাস্ট করলে ভালো হয়, তার একটা অনলাইন ক্লাস হ্যাঁ আছে হ্যাঁ তো আমি ওই একদম স্যার শেষে আছি, করতেছে। আমাকে আর জাস্ট 10 থেকে 15 মিনিট সময় দিলে আমি শেষ করে ফেলতেছি, বোঝা গেছে? ওই স্যার একটার দিকে নিতে চাইছিল তো সে বলতেছে একটু বলো তাড়াতাড়ি করতে। হ্যাঁ একটু, হ্যাঁ আমি তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। আমি এখন জাস্ট এইটা দেখাই আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব। আই এম সো সরি, আমি 11টায় শুরু করছি, আমারই ভুল ছিল এটা, বোঝা গেছে? তো একটু দেখেন। জি তারপরে হচ্ছে এইখানে আপনি আপনার সেকশন চুজ করবেন, গ্রুপ নেম আপনি অ্যাজ ইউজ, আপনার যদি গ্রুপ ABCD বা গ্রুপ 1 2 3 করেন ওইভাবে গ্রুপ নেম দিবেন। গ্রুপের যে কোনো একজন, গ্রুপের সবার এখানে যেহেতু 4টা আছে তার মানে 4টা যে ফিল আপ, এখন 3 জনের গ্রুপ হলে 3টা ফিল আপ করবেন, 4 জনের গ্রুপে 4টা ফিল আপ করবেন। আপনার যে ভিডিও ডেমনস্ট্রেশন 2 মিনিটের ভিডিও বানাইছেন ওইটার একটা ইউটিউব লিঙ্ক আপনি এখানে জেনারেট করে দিতে পারেন, অথবা কোনো ড্রাইভ লিঙ্ক দিতে পারেন, যেটা আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক কন্ডিশনে দিতে হবে। ড্রাইভ লিঙ্ক যদি শেয়ার করেন, আর ইউটিউব লিঙ্ক প্রিফারেবল বিকজ এখানে কোনো কন্ডিশন লাগে না, সহজে অ্যাক্সেস করা যায়। তারপরে হচ্ছে
আপনার গ্রুপ থেকে যে কোনো একটা আপনার যে প্রজেক্ট প্রেজেন্টেশন দিচ্ছেন, ফাইনাল প্রজেক্ট প্রেজেন্টেশন, তার একটা ফাইল অ্যাড করে দিবেন। যে রিপোর্ট সাবমিট করতেছেন তার একটা ফাইল অ্যাড করে দিবেন। ইনশিওর দ্যাট দ্য স্ক্যান কপি সাইন্ড ইন দ্য ডিক্লারেশন পেজ ইজ অ্যাটাচড ইন দ্য সফট কপি অফ দ্য প্রজেক্ট রিপোর্ট। যেটা আমি সাইন করে দিব ডিক্লারেশন পেজে, সেটার জন্য এখানে কি থাকে, অ্যাটাচড থাকে। বোঝা গেছে? সাবমিট করে দিবেন। এরপরের সাবমিশন হচ্ছে, দেখেন এখানে আরও 2টা সাবমিশন আছে আলাদা আলাদা। কোথায় গেল সেটা? হ্যাঁ, এটা আপনি করলেন, এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ সাবমিশন। এখন ইন্ডিভিজুয়াল সাবমিশন আছে, গ্রুপের সবাই, গ্রুপে যদি 4জন মেম্বার থাকে 4জনই ইন্ডিভিজুয়ালি তাদের প্রজেক্ট প্রেজেন্টেশন ফাইলটা আলাদা আলাদাভাবে সাবমিট করবেন। এখানে বলছে যে ইন্ডিভিজুয়াল সাবমিশন, এটা কিন্তু কি ইন্ডিভিজুয়াল সাবমিশন। আমি আবার বলতেছি, ইন্ডিভিজুয়াল সাবমিশন অফ প্রজেক্ট প্রেজেন্টেশন ফাইল, ইন্ডিভিজুয়াল সাবমিশন অফ প্রজেক্ট রিপোর্ট ফাইল। প্রজেক্ট রিপোর্ট ফাইলের এখানে জমা দিবেন, প্রজেক্ট প্রেজেন্টেশন ফাইল এখানে জমা দিবেন। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 10 মেগাবাইট। 10 মেগাবাইটের বড় হলে কী করতে হবে অলরেডি বলে দিছি, ফাইল রিডিউসার দিয়ে আপনি সাইজ কমাই নেবেন। তারপর এখানে সাবমিট করে দিবেন, শেষ, আপনার মোটামুটি কাজ শেষ। এইটার ডেডলাইন দেখেন, এইটার ডেডলাইন হচ্ছে 8 ডিসেম্বর। কিন্তু আপনাদের প্রজেক্ট প্রেজেন্টেশন কবে? প্রজেক্ট প্রেজেন্টেশন হচ্ছে কবে এখানে? 1 তারিখ আর 2 তারিখ। 1 তারিখ 2 তারিখের মধ্যে আপনার ফিজিক্যালি অ্যাটেন্ড করবেন, ফিজিক্যালি প্রেজেন্টেশন দিবেন, ফিজিক্যালি প্রজেক্ট দেখাবেন, রিপোর্ট সাবমিট করবেন। এবং তারপরে আপনারা 8 তারিখের মধ্যে আপনারা হচ্ছে বিএলসিতে সাবমিট করবেন। এবং এই যে গুগল ফর্মেও 8 তারিখের ভিতরে সাবমিট করবেন। ডিসেম্বর 8 লাস্ট ডেট সাবমিশনের। সো আমার আজকে যে বিষয়ে কথা বলছি, এটা বিষয়ে আর কোনো যদি কনফিউশন না থাকে, ইনশাল্লাহ আপনাদের সাথে হচ্ছে হচ্ছে মানে। আর আগামীকাল যাদের হচ্ছে ল্যাব আছে, আগামীকাল কাদের ল্যাব আছে? K2 এর ল্যাব আছে। আপনারা এনক্যাপসুলেশন এবং ইনহেরিটেন্সের উপরে গুড একটা প্রিপারেশন নিয়ে আসবেন। বোঝা যাচ্ছে? তো আর যারা হচ্ছে 15 তারিখে যাদের K1 এর সাথে ল্যাব আছে, তাদেরকে আমি 15 তারিখে 2টা ইভ্যালুয়েশন নিব। বুঝতে পারতেছেন? খুবই ইজি কনসেপ্টের উপরে কোশ্চেন থাকবে, আপনারা চাইলে বাসা থেকে প্র্যাকটিস করে আসতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এনক্যাপসুলেশনের ক্ষেত্রে অ্যারে লিস্টের ব্যবহারটা একটু দেখে আসবেন, মাথায় রাখবেন। যদি দিতেও পারি নাও পারি, আই এম নট শিওর। আর ইনহেরিটেন্স, নর্মাল ইনহেরিটেন্স আমরা যেভাবে করে থাকি। বুঝতে পারতেছেন? খুবই ইজি থাকবে, বাট আপনার কন্ট্রিবিউশনটা খুবই ইম্পর্ট্যান্ট। ইউজার ইন্টারফেস দিয়ে এনক্যাপসুলেশনের ক্ষেত্রে ইউজার ইনপুটের ব্যবহার থাকতে পারে। আর ইনহেরিটেন্সের ক্ষেত্রে ইউজার ইনপুটের কোনো ঝামেলা নেই, সরাসরি আমি ভ্যালু অ্যাসাইন করে দিয়ে প্রিন্ট করে দিব। এই টাইপের একটা প্রবলেম থাকবে। আর 15 তারিখেও কন্ডিশন সেম, 15 তারিখে সেম স্টাইলের প্রবলেম দিব ইনশাল্লাহ। সো আর কারো কোনো কোশ্চিন আছে আজকের ইগুলা নিয়ে? একদম সুন্দর মতো দেওয়া আছে, আপনি যাবেন, আপনার এখানে প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করে দেওয়া আছে, আপনার প্রজেক্ট প্রপোজালের জায়গা ক্রিয়েট করে দেওয়া আছে, কোথায় কি সাবমিট করতে হবে সব বলা আছে। ইন্ডিভিজুয়াল বিএলসির যত সাবমিশন আছে সব ইন্ডিভিজুয়াল, গুগল ফর্মে ল্যাব রিপোর্ট সাবমিশন ইন্ডিভিজুয়াল, আর প্রজেক্ট রিলেটেড গুগল ফর্মে সাবমিশনগুলো সব কিছু গ্রুপ ওয়াইজ সুন্দর মতো আমি ডিক্লেয়ার করে দিছি। এখন আসেন হচ্ছে যে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি ছেড়ে দিচ্ছি। অনেক কথা বলা লাগলো আজকে। আর ভয় পাওয়ার কিছু নাই, কথা বুঝছেন? আমি তো আছি, আমি যে কোনো সাপোর্ট দিতে রাজি আছি আপনাকে। আপনাকে যদি এগেন এই জিনিস বুঝতে না পারেন, আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, দেখা করবেন, আমি আবার আপনাকে বুঝাই দিব, আমার কোনো প্রবলেম নাই। ওকে, সো কোথায় গেল? রেসপন্স প্লিজ। আমি প্রথমে K1দের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, তারপরে K2 এর অ্যাটেন্ডেন্সটা নিব। রেসপন্স প্লিজ 034। যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ তারা চলে যেতে পারেন, সমস্যা নাই। 034, 064, 080, Yes, sir. 110, Present, sir. 293, Yes, sir. ওকে, 300, Yes, sir. 304, Yes, sir. 312, Yes, sir. 343, Present, sir. 409, Present, sir. 453, Yes, sir. 470, Present, sir. 471, Yes, sir. 515, Present, sir. 529, Present, sir. 564, Yes, sir. 605,
Present, sir.